হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, পিপিটি দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, দেখা স্যার। যাচ্ছে। হ্যালো, কেউ রিপ্লাই দেবে? স্যার। পিপিটি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এক মিনিট, আমার সাউন্ড অফ আছে। হ্যালো স্যার, আজকে হ্যাঁ স্যার, গুরু দেখা পূর্ণিমা, যাচ্ছে। আপনাকে প্রণাম জানাই। হ্যাঁ স্যার, গুরু পূর্ণিমা আপনাকে অসংখ্য অসংখ্য প্রণাম। হ্যাঁ হ্যাঁ, সকলকে প্রণাম অনেক অনেক জানাই। শুভেচ্ছা। ঠিক আছে, আমি শুরু করি, আমরা শেষে বাকি কনভারসেশনগুলি করব। আচ্ছা, আমরা তদ্ধিত প্রত্যয় শুরু করেছি। এর আগেও তদ্ধিত প্রত্যয় আমরা বেশ কয়েকটা ক্লাস করেছি, সেখানে মতুপ প্রত্যয় আমরা দেখেছি, ফরমেশন, ইয় সুনিষ্ঠন দেখেছি। আজকে আমরা অপত্য তদ্ধিতে চলে আসব। এসএসসি সিলেবাসে স্পেশাল ট্রেস অন 4টে তদ্ধিতের আলোচনা কিন্তু সেখানে দেওয়া রয়েছে। এক হচ্ছে অপত্য তদ্ধিত, 2 হচ্ছে মতুপ প্রত্যয়, 3 হচ্ছে ইয়সুন প্রত্যয় এবং ইষ্ঠন প্রত্যয়। ইয়সুন ইষ্ঠন দুটো ধরলে 4টে হবে। তাহলে এই 4টেকে একসঙ্গে বেশি ভালো করে পড়তে বলেছে। যেমন করে সন্ধিতে লেখা থাকে স্পেশাল ট্রেস অন বিসর্গ সন্ধি, তার মানে কি বিসর্গ সন্ধিটাকে ভালো করে পড়ো। তার মানে এই নয় যে বাকিগুলি আমি পড়বো না, বাকিগুলি থেকে প্রশ্ন আসবে না। এখানেও কিন্তু তাই, স্পেশাল ট্রেস অন অপত্য তদ্ধিত, মতুপ, ইয়সুন, ইষ্ঠন, তার মানে এই 4টে তোমাকে পড়তেই হবে। এবং তোমাদের বলেছি যে ইয়সুন ইষ্ঠন থেকে একটা পরীক্ষায় দেবেই, মতুপ প্রত্যয় থেকে একটা দেবেই, এবং অপত্য তদ্ধিত থেকেও কিন্তু একটা প্রশ্ন দেবে। কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন দেবে বলে দিয়েছি প্রত্যয়ের এর আগে। তাহলে অপত্য তদ্ধিত আমরা যেমন পড়বো, তার সাথে সাথে অপত্য ছাড়া আরো কিছু কিছু অর্থে কিন্তু তদ্ধিত হয়, সেগুলিওকে আমরা একটু মোটামুটি আলোচনা করে যাব। তাহলে এই তদ্ধিত প্রত্যয়ের নাম শুনলে কিন্তু আমাদের সবারই মোটামুটি মনে একটা ভয় কাজ করে যে তদ্ধিত প্রত্যয়, বাবা এত কিছু। আচ্ছা, কারো মাইক অন আছে, প্লিজ মাইক গুলো বন্ধ করবেন বাকিরা। ওকে, ঠিক আছে। আজকে তাহলে আমরা কি শিখবো দেখা যাক। তদ্ধিতে তো অনেকগুলি প্রত্যয় রয়েছে, অন প্রত্যয় আছে, ঠং প্রত্যয় আছে, ঠক প্রত্যয় আছে, ঢক প্রত্যয় রয়েছে, অনেক প্রত্যয় রয়েছে। তো আমরা একটা একটা করে প্রত্যয় ধরে ধরে বোঝার চেষ্টা করব, যাতে আমাদের কোনো রকম ভাবে মুখস্থর আশ্রয় না নিতে হয়, বুঝে বুঝে যাতে আমরা করতে পারি এবং টেকনিক্যালি যাতে আমরা কারেক্ট হতে পারি, গ্রামাটিক্যালি কারেক্ট হতে পারি। তাহলে মুখস্থ বিদ্যার কোনো রকম ভাবে কিন্তু আমরা আশ্রয় নেওয়ার চেষ্টা করব না। তদ্ধিত প্রত্যয় এই বিশাল ভাস্ট এরিয়া, দেখলে মনে হয় বাবা এত প্রত্যয় কি করে মুখস্থ করব, কোনো রকম ভাবেই কিন্তু মনে রাখা সম্ভব নয়, এত প্রত্যয় তদ্ধিতের। কিন্তু আমরা চেষ্টা করব মুখস্থ ছাড়া আর কি কোনো পদ্ধতি আছে যে পদ্ধতিতে আমরা এগুলোকে পড়তে পারি, বুঝতে পারি। দেখা যাক কি আছে কিনা। তাহলে আমরা মুখস্থকে নো বলবো, বলে আমরা এগিয়ে যাব। তাহলে আজকে আমরা অন প্রত্যয় দিয়ে শুরু করি। কেন অন প্রত্যয় দিয়ে শুরু করছি? কারণ বাকি যে প্রত্যয়গুলি রয়েছে তার ভেতরে অন প্রত্যয়ের প্রয়োগ সর্বাধিক রয়েছে, এবং অন প্রত্যয়টা যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি, তাহলে বাকি প্রত্যয়গুলি বোঝাটাও অনেকটা সহজ হয়ে যাবে। সেই জন্য সবার আগে আমরা অন প্রত্যয়টাকে বেছে নিয়েছি। তাহলে আগে দেখে নিই অন প্রত্যয় কখন হয়। আচ্ছা, কখন হয় বলতে আরেকটু বলে দিই, বাকি যে প্রত্যয়গুলি আগে আমরা পড়িয়েছি মতুপ প্রত্যয়, সেখানে কিন্তু খুব জোর দিয়েছি যে মতুপ প্রত্যয় কখন হয়, এবং 6খানা 7খানা জায়গা দেখিয়েছি যেখানে যেখানে মতুপ প্রত্যয় হয়, কি কি অর্থে হয়, এবং বলেছি ওখান থেকে প্রশ্ন হতে পারে। কিন্তু অপত্য তদ্ধিত কি অর্থে হয়, মানে অপত্য অর্থেই হয়। এই অপত্য তদ্ধিতের থেকে কিন্তু কি অর্থে হয় এই প্রশ্ন আসবে না, বা আসার সম্ভাবনা নেই। এখান থেকে কি আসবে প্রশ্ন? প্রত্যয় লেখো, প্রত্যয়ান্ত রূপ লেখো, ব্যুৎপত্তি করো, অথবা এক কথায় প্রকাশ করো। বেসিক যে নলেজ, সেই বেসিক নলেজের উপর কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তবু আমরা জেনে রাখবো, মোটামুটি কিছু ধারণা আমাদের ক্লিয়ার থাকা সবসময় উচিত প্রত্যেকটা প্রত্যয় সম্পর্কে। তাহলে অন প্রত্যয় কি? এটা একটা তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় কারা? এতদিন আমরা কৃত প্রত্যয় পড়েছি, অনেকগুলি কৃত প্রত্যয়, 10-12টা ক্লাস করেছি কৃত প্রত্যয়ের। কৃত প্রত্যয় সকলেই জেনে গেছে। তাহলে যেগুলো কৃত প্রত্যয় নয় সেগুলি তদ্ধিত প্রত্যয়, এক কথায় ভাবে বলতে পারো। অথবা যে সকল প্রত্যয় শব্দের পরে যুক্ত হয় তাদেরকে আমরা তদ্ধিত প্রত্যয় বলবো। তো
তাহলে শব্দের পরে কোন কোন প্রত্যয় যুক্ত হয় আগে দুটি ক্লাস করেছো, মতু প্রত্যয়ও দেখেছি শব্দের পরে যুক্ত হয়েছে, জ্ঞান যুক্ত মতু, বিদ্যা যুক্ত মতু ইত্যাদি বহু উদাহরণ আমরা দিয়েছি। ইয়সুনিষ্ঠনও দেখেছো, এরাও কিন্তু শব্দের পরে যুক্ত হয়েছে। এবং এর পরে যতগুলি আমরা অপত্য তদ্ধিত পড়বো সবাই কিন্তু সব শব্দের পরেই যুক্ত হবে, এবং অপত্য তদ্ধিত আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো। তাহলে অন একটি অপত্য তদ্ধিত, এবং এই অন প্রত্যয় যখন আমরা যুক্ত করব কোনো শব্দের সঙ্গে, সেই শব্দে কতটুকু অবশিষ্ট থাকবে সবকটা প্রত্যয় কিন্তু সেটা দেখেছি, যে প্রত্যেকটা প্রত্যয়ের একটা কিছু না কিছু অংশ আছে, যে অংশটাই থাকে বাকিটুকু বাদ চলে যায়। কতটুকু থাকে, কতটুকু অবশিষ্ট থাকে সেটা আমরা দেখব। তাহলে অন প্রত্যয়ের অবশিষ্ট থাকে, তাহলে অন বানানটা খেয়াল করো, অন বানানে অমূর্ধন্য নয় হসন্ত বানানটা দেখবে, কিন্তু বানানটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে অন বানানে কি হলো, শুধু অবশিষ্ট থাকলো, এবং নয় হসন্ত এটি লোপ পাবে। আচ্ছা, তাহলে অন অবশিষ্ট মানে এরা সবসময় কি হচ্ছে, পরে যুক্ত হচ্ছে, তাহলে যখনই শব্দের পরে অন যুক্ত হবে শেষে কি থাকবে, অকার থাকবে। এই জন্য অন প্রত্যন্ত সব শব্দ দেখবে অকারান্ত শব্দ হবে। আর কি শুধু কি অপত্য অর্থে ব্যবহৃত হয়, আর কি কোনো অর্থে ব্যবহৃত হয় না? হ্যাঁ, আরো অনেক অর্থ রয়েছে, সেগুলিতেও কিন্তু অন প্রত্যয়ের প্রয়োগ আমরা দেখি। ভাব অর্থ, সমূহ অর্থ, বিকার অর্থ, আরো অনেক রকম অর্থ রয়েছে যে অর্থে কিন্তু আমরা এই প্রত্যয়ের প্রয়োগগুলো দেখতে পাই। আচ্ছা, এবং অন প্রত্যয়ের এই যে শেষে নয় হসন্ত লোপ পেল, নয় হসন্ত লোপ পাওয়ার কি কোনো কার্যকারিতা আছে? নয় হসন্ত লোপ পাওয়ার ফলে কি কোনো রকম প্রভাব পড়ে প্রত্যয়ের উপরে? হ্যাঁ, পড়ে। এই নয় হসন্ত যখন লোপ পায় তখন আদি স্বরের বৃদ্ধি পায়। এই আদি স্বরের বৃদ্ধি ব্যাপারটা কি, এইটাকেই আমাকে বুঝতে হবে। এই একটা লাইন যদি বুঝে ফেলো তাহলে তদ্ধিতের 50% কাজ শেষ। 50% কাজ শেষ। শুধু অনের ক্ষেত্রে বলছি না, কিন্তু সমস্ত তদ্ধিতের ক্ষেত্রে বলছি। ম্যাক্সিমাম তদ্ধিতে যে স্বরের বৃদ্ধি ঘটছে কোথায় কোথায়, আর কোথায় কোথায় ঘটছে না, কি কি চেঞ্জেস হচ্ছে, সেইটুকু যদি বুঝে যাও তোমার 50% কাজ শেষ। তাহলে এই জায়গাটা কিন্তু আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। তাহলে অন প্রত্যয়ান্ত পদের গঠনটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে কিন্তু আমাদের মুখস্থ করার প্রয়োজন পড়বে না। আচ্ছা, তাহলে অন প্রত্যয়ান্ত পদের গঠন কি রকম আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, যে আদি স্বরের পরিবর্তন ঘটবে। স্বরের যখন আমি যুক্ত করছি কোনো একটা শব্দের উপরে, আমি উদাহরণ দেব, কোনো একটা শব্দের সঙ্গে তো প্রত্যয় যুক্ত করছি, প্রত্যয় পরশ্চ আমরা জানি প্রত্যয় সবসময় পরেই যুক্ত হয়, সবার শেষে যুক্ত হবে, মানে শব্দের পরে যুক্ত হবে, আগে যুক্ত হবে না। ভালো কথা, তাহলে শব্দের পরে যখন যুক্ত হচ্ছে সেই শব্দটাকে কিভাবে পরিবর্তন করছে? এক হচ্ছে শব্দের শুরুতে কোনো একটা স্বর রয়েছে, সেই স্বরটাকে পরিবর্তন করে, আর হচ্ছে শব্দের শেষে একটা স্বর রয়েছে বা শেষে কিছু একটা রয়েছে তাকে পরিবর্তন করে। এই দুটো জায়গায় কিন্তু তদ্ধিতের পরিবর্তনগুলি হয়। তোমাকে এই দুটো পরিবর্তনকেই খেয়াল করতে হবে। মাঝখানে কোথাও কোনো পরিবর্তন নেই। পরিবর্তন কোথায় হবে? হয় শুরুতে হবে, নাই শেষে হবে। তাহলে দেখা যাক শুরুতে কিরকম পরিবর্তন হয়। তাহলে শব্দের আদিতে যখন কোনো স্বর থাকছে সেই স্বরের পরিবর্তন কিরকম হচ্ছে আমরা একটু দেখে নেব। আমি একটি প্রথমে বললাম যে দেখো, আদিতে যদি অকার থাকে, আমরা জানি স্বর বলতে অ, আ, রস্বই দীর্ঘ, রস্যু দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, এতগুলি স্বর রয়েছে। প্রথমেই বলে দিলাম অকার যদি থাকে আকার হয়। আমি আরো কঠিন করে বলতে পারতাম যে বৃদ্ধি হয়, ইকের বৃদ্ধি হয়, অমুক হয়, তমুক হয় ইত্যাদি। না, যত সহজ করে বোঝা যায়, যে এমন সহজ করে পড়বে যাতে একবার দেখলে তোমার মাথায় ঢুকে যায় এবং দ্বিতীয়বার না পড়লেও চলে, বা একা একা করতে পারো, সেই জায়গাটা কিন্তু নিজেকে তৈরি করতে হবে। তাহলে আদিতে অবস্থিত অকার আকার হবে। আদিতে অবস্থিত মানে দেখা যাক কিরকম। আমি একটি বাক্য তোমাদের দিয়ে দিয়েছি, দেখো, রবণস্য অপত্যম পুমান। রবণস্য অপত্যম পুমান, এখানে প্রথম যে শব্দটি রয়েছে রবণ শব্দটি, রাবণ নয় কিন্তু রবণ শব্দ, তাতে কোন বিভক্তি রয়েছে? দন্তস্বই জফালা রয়েছে। এটা কোন বিভক্তি? এটা হচ্ছে ষষ্ঠীর এক বচন, পুংলিঙ্গ ষষ্ঠীর এক বচন। তাহলে রবণ শব্দের পুংলিঙ্গ ষষ্ঠীর এক বচন। আচ্ছা, ভালো কথা। আর কি রয়েছে? অপত্য মানে হচ্ছে সন্তান, আর পুমান মানে হচ্ছে পুরুষ। তাহলে অপত্যং পুমান মানে তোমাকে এই টোটাল বাক্যটাকে একটা শব্দে পরিণত করতে বলেছে, এবং বলেছে যে শব্দে পরিণত করবে সেই শব্দটা পুংলিঙ্গবাচক করতে হবে। কি দেখে বুঝলাম পুংলিঙ্গবাচকই করতে হবে? এই পুমান শব্দটি দেখে।
এবার তোমায় বলা হচ্ছে যে এই যে বাক্যটা তোমায় দিয়ে দিয়েছি এটার এক কথায় প্রকাশ কি হবে। আমরা সবসময় মুখস্থ করি যে রবণস্য অপত্যং পুমান, রাবণ সবাই জানে, কিন্তু রবণের জায়গায় যদি অন্য কোনো শব্দ দিয়ে দেয়, পৌষ্ঠ শব্দ দিল, পৌষ্টিক শব্দ দিল, হ্যাঁ, ক্ষেত্রপতি শব্দ দিল, তখন তখন কিন্তু ওই মুখস্থ বিদ্যায় কাজ হবে না, তখন চিত হয়ে পড়তে হবে। সুতরাং সেই মুখস্থ বিদ্যা যাতে আমাদের প্রয়োজন কম পড়ে সেই দিকে কিন্তু আমাদের মাথায় সেদিকে নজর রাখতে। তাহলে রবণস্য অপত্যং পুমান আমরা কোন শব্দটার সঙ্গে অন যুক্ত করবো আর কেন যুক্ত করব। এখানে মূল শব্দটা কি বেছে নিলাম রবণ, ষষ্ঠী বিভক্তি বাদ দাও, পড়ে থাকলো রবণ শব্দ, এটা মূল শব্দ, এই রবণ শব্দটা নেব এবং তারপরে আমরা কি প্রত্যয় যুক্ত করব, অন না ঠক না ইং না ঢক, কি করে বুঝবো? পাণিনি বলে দিয়েছেন শিবাদিভ্য অন, মানে শিবাদি গণ বলে একটা গণ আছে। তাহলে গণ কি জিনিস, গণপাঠটা কি জিনিস? যেমন ধরো আমরা কখনো বাজার থেকে হয়তো অনেক কিছু কিনতে হবে, আমরা কি করি, লিস্ট করি, একটা তালিকা করি যে চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, গম ইত্যাদি ইত্যাদি কিনতে হবে, টোটাল একটা লিস্ট করি, 25টা জিনিস একটা তালিকা করলাম, তালিকা করে উপরে একটা ডেট দিলাম, আজকের ডেটে কিনতে হবে। তো এই টোটাল তালিকাটা কি বাজারের তালিকা। আবার একটা তালিকা করলাম যেটা হয়তো সবজি বাজারে আলাদা, মাছ বাজারে আলাদা, মুদি বাজারে আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা তালিকার আলাদা আলাদা হেডলাইন। তো এরকমই পাণিনি কিছু তালিকা করেছেন, শব্দের তালিকা করেছেন, যে এই শব্দগুলি সব একই রকম ভাবে গঠিত হয়, একই রকম ভাবে এদের কাজ হয়, সেইগুলিকে বলা হয় গণপাঠ। এরকম একটি পাণিনির বই রয়েছে, সেখানে শব্দের তালিকা রয়েছে, সব শব্দ মিলে উনি এক জায়গায় করেছেন যে এই শব্দগুলো না সব একই রকম কাজ হয়, তাই এরা একই রকম শব্দ। এইবার তালিকা করার পরে উনি বলছেন কি এই তালিকাটার একটা নাম দিতে হবে। কি নাম হবে না, আদিতে যে শব্দটা রয়েছে সেই শব্দটার নাম দিয়ে ওই তালিকার নাম দিয়ে দাও। তাহলে হয়ে গেল কি, শিব শব্দটা আদিতে পড়েছি তাই শিবাদি গণ। তোমরা যেমন কারকে পড়েছো প্রকৃতি আদিভ্য উপসংখ্যানাম, সেখানে কি শব্দ পড়েছো, প্রকৃতি শব্দ। তাহলে শুধু কি প্রকৃতি শব্দে তৃতীয়া হয়েছে না, আরো অনেক শব্দ রয়েছে, সম, অসম, দ্রোণ, গোত্র, নাম, এরকম অনেক শব্দে তৃতীয়া হয়েছে। তাহলে ওই শব্দগুলো কোথায় রয়েছে, গণপাঠে রয়েছে। তাহলে সেই গণপাঠের শব্দগুলো কিন্তু পিডিএফ দেখতে পাচ্ছি না, না পিডিএফ তো দেখা যাচ্ছে, তুমি তোমার নেটওয়ার্ক দেখো, পিডিএফ দেখা যাচ্ছে, হ্যাঁ রিজয়েন করো, পিডিএফ দেখা যাচ্ছে, ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা অন প্রত্যয় কেন করব, বলা হলো শিবাদিভ্য, শিবাদি গণে এই শব্দটা রয়েছে। তাহলে শিবাদি গণে কি কি শব্দ রয়েছে এইটা তোমাকে জানতে হবে। আমি লিখে দিয়েছি এখানে শিবাদি গণে কোন কোন শব্দ আছে, পরে আমরা দেখে নেব। আগে আমি দেখে নেব ফরমেশনটা কেমন রয়েছে, কয়েকটা শব্দ আগে শিখে নেব, তারপর তার মতো করে বাকি শব্দগুলি করব। যেমন করে ধরো অঙ্ক করার সময় কি হয়, মাস্টারমশাই কি সব অঙ্ক করিয়ে দেন? না, উনি ক্লাসে তোমাকে 4-5টা অঙ্ক করিয়ে দেবে বিভিন্ন ধরনের, এইগুলো দেখে দেখে সব করে নিয়ে আসবি পরের দিন। এখানেও তাই, পুরো ম্যাথামেটিক্স, তুমি 4-5টা শব্দ পড়ো, 4টে-5টা শব্দ বলেছি কিন্তু দেখবে বাকি সব শব্দ এই 4টে-5টে শব্দের মতো হয়ে যাবে, নাই নাই করে আরো 60-70 খানা শব্দ 4-5টা শব্দের মতো হয়ে যাবে। তোমাকে এই 60-70 খানা শব্দ মুখস্থ করতে হবে না, তদ্ধিত এতটাই সহজ। বাকি প্রত্যয় থেকে কিন্তু তদ্ধিত প্রত্যয় অনেকটাই সহজ। আমরা দেখি শেষ পর্যন্ত আমি এটা করতে পারি কিনা। আচ্ছা, তাহলে রবণস্য অপত্যং পুমান, কোন শব্দটা নেব, রবণ শব্দটা, মূল শব্দ নিয়েছি রবণ শব্দ, এবং অপত্য বুঝিয়েছে, অপত্য অর্থে তদ্ধিত প্রত্যয় হয়, অন প্রত্যয় হয়, এবং এটা শিবাদিগণে রয়েছে বলে আমি অনটা করলাম। এই রবণ শব্দটা শিবাদিগণে রয়েছে, সেটা আমি আপাতত বলে দিচ্ছি, পরে তোমরা দেখে নেবে এবং আমি দেখিয়ে দেবো কোথায় আছে। এবং পুমান বলেছে তাই পুংলিঙ্গে করব। তাহলে নেক্সট দেখো, ঠিক যা যা বললাম সেইগুলি এখানে আমরা লিখে দেখিয়েছি। রবণ শব্দ মূল শব্দ নিয়েছি, তারপর অন প্রত্যয় নিলাম, তারপর পুংসু করেছি। এবং কেন এইগুলো করেছি পাশে কিন্তু লেখা রয়েছে, রবণ শব্দ শিবাদিগণে পঠিত হওয়ায় অপত্য অর্থে অন প্রত্যয় হয়েছে। তাহলে অপত্য অর্থে অন প্রত্যয় এখানে গ্রহণ করলাম আমরা। এবং পুংসু কেন করেছি, এই পুমান আছে তাই পুংসু করেছি। তাহলে পুমানের জায়গায় যদি স্ত্রী থাকতো, এখানে অপত্যম স্ত্রী, তাহলে কি পুংসু করতাম না, তখন কি করতাম স্ত্রী সু এরকম করতাম। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমাকে কি দিয়েছে, একদম চোখ বন্ধ করে মুখস্থ করে লিখে দিলাম তা নয়, কিন্তু অনেকেই এটা করে, তদ্ধিতের ক্ষেত্রে এটাই করে, ম্যাক্সিমাম 70 থেকে 80% ছেলে মেয়ে তদ্ধিতে পুরো মুখস্থ করেই চালিয়ে দেয়। মুখস্থ কমন পেলাম তো পেলাম, না পেলে ভগবানের নামে। ঠিক আছে,
তো যাই হোক, তাহলে রবণ শব্দের সঙ্গে অন প্রত্যয় যুক্ত করলাম এবং পুংসু করলাম। প্রত্যেকটার উত্তর দিচ্ছি যে অন কেন করলাম, যেহেতু এই শব্দটা শিবাদিগণে রয়েছে তাই অন করেছি। আর রবণ কেন নিলাম, মূল শব্দটাই এখানে রবণ। এবং পুংসু কেন নিলাম, পুমান বলেছে তাই, পুমার শব্দের একের এক পুমান। আচ্ছা, এইবার কি করব দেখা যাক। রবণ শব্দটা থাকলো, আর অনের কি অবশিষ্ট থাকে বলেছিলাম, অনের অ অবশিষ্ট থাকে, নয় অসন্ত লোপ পায়, এই অ থাকলো। আর হচ্ছে পুংসু, তাহলে অনের অ পাশে থাকে। এই লেখাগুলো কিন্তু সবকটাতে আমি বারবার লিখবো না, তোমরা কিন্তু বুঝে নেবে। পানিনির সূত্র যেমন অধ্যাহার অধ্যাহার ব্যাপারটা থাকে, এখানে সব স্টেপ বাই স্টেপ লেখা থাকবে। পরের গুলিতে আস্তে 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 ছোট হবে, পরের গুলিতে আস্তে আস্তে লেখা কম হবে। আচ্ছা, তাহলে নেক্সট কি, রবণ শব্দ। রবণ শব্দে দেখো, বর্ণ বিশ্লেষণ না করলে তুমি বুঝতে পারবে না আদি স্বর কোনটা। এই বর্ণ বিশ্লেষণ আমরা সবাই জানি কম বেশি। বর্ণ বিশ্লেষণ মানে ব্যঞ্জন বর্ণ থেকে স্বরগুলিকে আলাদা করা। আর কি, দুটো ব্যঞ্জন যদি ঘাড়ে, একটার ঘাড়ে আর একটা বসে থাকে, তো ওইটাকে ঘাড় থেকে নামাতে হবে। দুজন যদি, রক্ত শব্দ কয় ত, কয়ের পিঠে ত বসে রয়েছে, একটার একটা ঘাড়ে বসে রয়েছে, নামিয়ে দাও, আলাদা আলাদা করে দাও। তাহলে রবণ শব্দের বর্ণ বিশ্লেষণ কি, রয় হসন্ত যুক্ত অ, বয় হসন্ত যুক্ত অ, মূর্ধন্য হসন্ত যুক্ত অ। এইভাবে রবণ শব্দটাকে বর্ণ বিশ্লেষণ দেখালাম। এইবার তুমি খোঁজো আদি স্বর কোনটা। শুরুটা দেখছি কিন্তু আমরা শেষেরটা এখন দেখছি না। আদি স্বর হচ্ছে এইটা। রবণ শব্দের আদি স্বর খুঁজে বের করেছি বর্ণ বিশ্লেষণ করে। বাকি যা আছে তাই, অনেক যা আছে তাই। নেক্সট, আমি কিন্তু কোনো সূত্রের প্রয়োগ করছি না, একদম সোজা সহজ বাংলা ভাষায় যেটা বোঝানো যায় সেইভাবে বোঝানোর চেষ্টা করছি। তাহলে রবণ শব্দের যে অকার ছিল, সেই অকারটা কি হয়ে যাচ্ছে, আদি স্বরের অকার আকার হবে, বৃদ্ধি ঘটবে। তাহলে অকার কি হয়ে যাবে, আকার হবে। মিলল, অকারকে আমি আকার করব, এখন এখানে দেখাইনি, জাস্ট এই বর্ণ বিশ্লেষণে দেখিয়ে দিচ্ছি কোন অকারটা আকার হলো। শুরুর অকারটা, পরের অকার আকার হয়নি কিন্তু, লাস্টের অকার আকার হওয়ার কথা বলেনি কিন্তু, শুরু প্রথম যে স্বর রয়েছে সেই স্বরটা আকার হবে। দেখা যাক, শুধু কি অকার আকার হবে না, বাকি দেখো আরো অনেকগুলি রয়েছে। অকারটা আকার হবে, রস্বইকার দীর্ঘইকার ঐকার হবে, রস্যু দীর্ঘ ঔকার হবে, রিটা আর হয়ে যাবে। একে এক কথায় বৃদ্ধি বলা হয়, ঠিক আছে। তো বৃদ্ধি না বলে আমি জাস্ট তালিকা এখানে রয়েছে, এই তালিকা তোমরা জানো অনেকেই, এই তালিকাটা মুখস্থ করো। হ্যাঁ, মুখস্থ বা বুঝে নাও যে বৃদ্ধি হলে, পানিনি সহজেই বলে দিয়েছেন বৃদ্ধি কাদের হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে, জাস্ট তালিকাটা দেখে রাখো। তাহলে রাবণ শব্দ এইবার তৈরি হলো। তাহলে রবণ থেকে হলো রাবণ। তাহলে এই প্রথম যে স্বরটা রয়েছে, প্রথম স্বরটা দীর্ঘস্বর হলো। তারপরে অনের অ রইলো, পুংসু রইলো, যা ছিল তাই আছে। এইবার প্রশ্ন হচ্ছে, এই রাবণ বানানে যে অকার আছে, এখানে একটা অকার রয়েছে দেখো, রাবণ। আর অন প্রত্যয় একটা অ, আমরা জানি সন্ধিতে অকার অকার মিলে আকার হয়ে যায়, বৃদ্ধি হওয়া উচিত। অকস্বর্ণে দীর্ঘ করে অকার অকারে দীর্ঘ হওয়া উচিত, আকার হওয়া উচিত। তাহলে হওয়া কি ছিল, রাবণ না হওয়া উচিত ছিল। রাবণ শব্দেও ন রয়েছে, আবার অনেও একটা অকার রয়েছে, অকার অকার মিলে আকার হওয়া উচিত ছিল, টেকনিক্যালি হওয়া উচিত ছিল, কিন্তু হলো না। কেন হলো না, এইবার সেইটা আমরা দেখব। যে যদি দেখি কোন শব্দের, যখন তদ্ধিত করছি, কোন শব্দের শেষে অকার আকার আছে বা রস্বইকার দীর্ঘইকার আছে, চারটে বর্ণ, অকার আকার রস্বই দীর্ঘই যদি কোনো শব্দের শুরুতে থাকে, এবং পরে যে তদ্ধিতটা যুক্ত হয়েছে সেটা যদি স্বরাদি তদ্ধিত হয়, স্বরাদি তদ্ধিত মানে স্বর আদিতে আছে, এমন তদ্ধিত হয়, তাহলে এই শেষের স্বরটা লোপ পাবে। একদম এখানে দেখো বাংলা ভাষায় লিখে দেওয়া রয়েছে, স্বরাদি তদ্ধিতের প্রয়োগ হলে, দেখো অন একটা স্বরাদি তদ্ধিত। কেউ না বুঝতে পারলে প্রশ্ন খাতায় লিখে রাখবে, আমি পরে আবার দরকার হলে বলে দেবো। আমি যদিও বারবার রিপিট করছি, 2-3 বার করে, আশা করি বুঝে যাবে। তাহলে স্বরাদি তদ্ধিত মানে এটা একটা তদ্ধিত প্রত্যয়, অন একটা তদ্ধিত প্রত্যয়, এই যে অন প্রত্যয় তদ্ধিত প্রত্যয়, এর শুরুতে কি রয়েছে, অ রয়েছে, তাহলে এটা স্বরাদি তদ্ধিত বলতে পারি আমরা। তাহলে এই স্বরাদি তদ্ধিত যদি পরে যুক্ত হয়, রবণ শব্দের পরে স্বরাদি তদ্ধিত যুক্ত হলে, এই রাবণ শব্দের শেষে যে অকার ছিল সেই অকারটা লোপ পেল। এইবার দেখো অকার আকার মিলে, অকার অকার মিলে আর আকার হওয়ার ঝামেলা থাকলো না, কারণ আগে তো অকার নেই, শুধু অকার পড়ে রয়েছে। এইভাবে শেষ স্বরটা লোপ পেল, এইটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে কি থাকলো, রাবণ শব্দ থাকলো, আমাদের তৈরি হলো রাবণ, অন যুক্ত করে রাবণ হয়ে গেল। এবার পড়ে থাকলো পুংসু। পুংসু মানে পুংলিঙ্গ, আর সু মানে প্রথমার এক বচন, হলো সু। তাহলে প্রথমার এক বচন
কার মতো করে করবো স্যার? শব্দ তো তৈরি করেছি, এবার শব্দটা কার মতো হবে? নরলতা মুনি ফল কার মতো হবে? দেখো, রাবণ শব্দ অকারান্ত শব্দ, অন প্রত্যয়ান্ত সব শব্দ অকারান্ত, অন প্রত্যয়ান্ত যত শব্দ পাবে সব অকারান্তই পাবে। এইবার সেটা কখনো পুংলিঙ্গ, কখনো স্ত্রীলিঙ্গ, কখনো ক্লিবলিঙ্গ হতে পারে। তাহলে অকারান্ত পুংলিঙ্গ আমায় বলে দিয়েছে, পুং বলে দিয়েছে, ওপরে পুমান বলে দিয়েছিল আমায়। তাহলে অকারান্ত পুংলিঙ্গ যদি হয়, কোন শব্দ পড়েছি আমরা? নর শব্দ পড়েছি, অকারান্ত পুংলিঙ্গ শব্দ, সবাই জানো নর শব্দ। নর শব্দের প্রথম আর এক বচন করলেই হয়ে গেল। তাহলে রাবণ শব্দের প্রথম আর এক বচন কি হবে? নরর প্রথম আর এক বচন যা হয় তাই হবে, রাবণা। তাহলে এই যে স্টেজ বাই স্টেজ এইটা আমি দেখিয়েছি, এইটা একটু ভালো করে দেখে নাও। আমি আরো একবার প্রথম থেকে বলে দিচ্ছি সংক্ষেপে, একটু মুছে দিই, দিয়ে আমি প্রথম থেকে বলে দিচ্ছি। কারণ একটা দুটো শব্দ যদি ভালো করে বুঝে নাও, বাকি তদ্ধিতগুলি করতে কিন্তু খুব হেল্প হবে। সেটা পরে গিয়ে বুঝতে পারবে, ক্লাসের সঙ্গে যদি যুক্ত থাকো তাহলে শেষে গিয়ে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে রবণস্য অপত্যং পুমান আমাকে এই বাক্যটা দিয়েছিল। আমি কি করব? রবণ শব্দ নেব, মূল শব্দ, আর অপত্য অর্থে আমরা অন প্রত্যয় নিলাম। কেন অপত্য অর্থে অন নিয়েছি? কারণ ওই রবণ শব্দটা শিবাদিগণে রয়েছে। এবার শিবাদিগণে আদৌ কি রয়েছে নাকি স্যার নিজের মতো বলছেন, কি করে বুঝবো? শিবাদিগণটা খুঁজলেই পেয়ে যাবে। শিবাদিগণ আমি এখানে উল্লেখ করে দিয়েছি, পরে পাবে, পরে দেখিয়ে দেবো। অথবা তুমি যদি নিজে দেখতে চাও তাহলে গণপাঠ খুঁজবে, গণপাঠে সূত্র নাম্বার দেখে খুঁজে পাবে, নিজে দেখতে পারবে কোথায় রয়েছে। অথবা যে কোনো সত্যনারায়ণ চক্রবর্তীর বইতে পেয়ে যাবে, পানি নিয়মেও পেয়ে যাবে, শিবাদি অন মানে গণপাঠেও পেয়ে যাবে, শেষের দিকে রয়েছে পানীয় শব্দশাস্ত্রে শিবাদিগণে কি কি শব্দ রয়েছে পেয়ে যাবে। তাহলে অন প্রত্যয় নিলাম। তাহলে রবণ শব্দের সঙ্গে অনের কি থাকে? অ থাকে। আচ্ছা, আর পুংসু যেমন আছে তেমন। তাহলে রবণ শব্দের কোন অটা বৃদ্ধি পাবে, মানে কোন স্বরটা বৃদ্ধি পাবে বলেছি? শুরুর যে স্বরটা রয়েছে, প্রথম রটাকে দেখবো। রয়ে কি কার রয়েছে? অকার রয়েছে, করে দেবো আকার, অটা আ করে দিলাম। এইবার রবণের শেষেও তো একটা অকার ছিল, এখানে একটা অকার রয়েছে, অ মিলে আকার হওয়ার কথা ছিল, কিন্তু না, বলছে পরে যদি স্বরাদি তদ্ধিত থাকে তাহলে কি করব? এই শেষে যে নয় হসন্ত অকার রয়েছে, অকারটা লোপ করে দেবো। অকার হোক, আকার হোক, রস্যই দীর্ঘই যাই হোক, এই চারটে যদি থাকে লোপ করে দেবো। তাহলে হলো রাবণ নয় হসন্ত যুক্ত অ, হলো রাবণ। এবার অকারান্ত শব্দ, আর আমি বলে দিচ্ছি পুংলিঙ্গে করো। তাহলে অকারান্ত পুংলিঙ্গ শব্দ কার মতো করব? নর শব্দের মতো করব। পুং সু বললে প্রথম আর এক বচন করব, পুং ঔ বললে দ্বিবচন, যশ বললে বহু বচন, যেমন যেমন চাইবে তোমাকে। তাহলে হয়ে গেল রাবণা। এইভাবে শব্দটা তৈরি হলো। আচ্ছা, নেক্সট আমি পরের আরেকটি শব্দে আমরা চলে যাব। যদি আদিতে রস্যই থাকে তাহলে কি হবে? আদিতে এতক্ষণ দেখলাম অকার থাকলে কি হতো, এবার দেখবো আদিতে যদি রস্যই থাকে কি হয়ে যাবে? ঐকার হয়ে যাবে। এই যে সেই একই লিস্ট, এই চারটে শব্দের লিস্ট রয়েছে, আর নিচে আরো কয়েকটা এখানে লেখা রয়েছে, এটাও আমরা পরে দেখবো। এই চারটেকে আলাদা লিখেছি, তার একটা কারণ রয়েছে। যাই হোক, তোমরা এই 6টা জিনিস একটু মনে রাখো, পুরো অনপ্রত্যয় কমপ্লিট হয়ে যাবে এতেই। আচ্ছা, তাহলে আদিতে কোন স্বর রয়েছে? আদিতে দেখলাম আগেরটাই তো অকার ছিল, এখানে তো আর অকার নেই। ইলায়া অপত্যাং পুমান। তাহলে ইলায়া মূল শব্দ হচ্ছে ইলা শব্দ, অন্তস্থয় আকার, এটা ষষ্ঠীর এক বচন, এটা সবসময় ষষ্ঠীর এক বচনই হবে, অন্য কিছু হবে না, সর্বদা ষষ্ঠীর এক বচন পাবে। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ শেষে জানাবে, আগে ক্লাসটা আমি করি। যাদের যা বক্তব্য আছে ধন্যবাদ বা যাই বলার হোক, খারাপ বলার হোক, ভালো বলার হোক, যেটাই বলার হোক শেষে বলবে, তাহলে আমি ভালো করে দেখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, উত্তরও দিতে পারবো। তাহলে ইলায়া অপত্যং পুমান, মূল শব্দটা কি? ইলা। আর এই ষষ্ঠীর এক বচনে লতা শব্দের ষষ্ঠীর এক বচন যেমন হয়, এখানেও তাই হয়েছে, ইলা। তারপরে অন প্রত্যয়। অন প্রত্যয় কেন নিয়েছি? কারণ ইলা শব্দটাও শিবাদিগণে রয়েছে, সেটা আমরা পরে দেখবো, আস্তে আস্তে আসবো। তাহলে ইলা শব্দের সঙ্গে অনের অ থাকলো। এবার ইলা শব্দের বর্ণ বিশ্লেষণ করো, বর্ণ বিশ্লেষণ করে আদি স্বরটা খুঁজে বের করো। আদি স্বর কি? ই। ইটা কি হয়ে যাবে? নিয়ম পেয়েছো, ইটা ওই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ইটা ওই করে দাও, হয়ে গেল ওইলা। দেখো, ইলাটা হয়ে গেল ওইলা। এইবার ওইলা তো আমরা পড়িনি, ওইলা ওইলা এরকম শুনেছি, আকারটাকে কি করব? এই আকারটাকে পাঠাবো কোথায়? আমরা কি নিয়ম জানি? স্বরাদি তদ্ধিত যদি পরে থাকে, এই শেষের যে আকার রয়েছে, অকার রয়েছে, রস্যই দীর্ঘই, এরা লোপ পাবে। দেখো, ওইলতে লোপ পেয়ে গেল, লয় হসন্ত হলো। এবার লয় হসন্তের সঙ্গে অকার জুড়ে দাও, হয়ে গেল ওইল। এটা অকারান্ত শব্দ, নর শব্দের মতো। ইলার পুরুষ পুত্র, ইলার পুরুষ সন্তানের কথা জিজ্ঞাসা করেছে, তাহলে পুরুষ সন্তান মানে পুংসু করতে হবে, হয়ে গেল ওইল। তাহলে ইলা থেকে, ইলা একজন ব্যক্তির নাম,
সেখান থেকে হয়ে গেল ঐল। ঐল মানে ইলার পুরুষ সন্তান হয়ে গেল ঐল। তাহলে এই যে স্টেজ বাই স্টেজ দেখো, এখানে কিন্তু নিয়মগুলো আমি লিখিনি। নিয়মগুলো কোথায় পাবে? প্রথমটার মধ্যে পাবে। প্রথমটা বিস্তৃত আকারে হয়েছে, আস্তে 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 ছোট হবে। শেষে আমরা 1-2 লাইনে করার চেষ্টা করব। হঠাৎ করে দেখে বলে দেবো আচ্ছা এটা হচ্ছে, তাহলে এইটা হবে, এইভাবে যাতে বলতে পারি। নেক্সট 3 নম্বর, আদিতে যদি অন্য কোনো স্বর থাকে অকার রস্যইকার হলো, যদি রস্যকার থাকে তাহলে কি হবে? রস্যকারটাকে ঔকার করতে হবে। দেখা যাক উদাহরণ কি। ভূমে অপত্যং পুমান, ভূমির পুত্র, ভূমির পুরুষ পুত্র, ভূমির পুরুষ পুত্র। তাহলে ভূমি যুক্ত অন, ভূমি মূল শব্দ নিয়েছি, এটা ভূমে কোথা থেকে এলো? ষষ্ঠীর একবচন হচ্ছে ভূমি শব্দের, তাহলে ভূমি যুক্ত অন পুংসু। আচ্ছা, তাহলে ভূমি শব্দের বর্ণ বিশ্লেষণ করো। এবার বাড়িতে খাতায় লিখে লিখে করবে এইভাবে, হ্যাঁ প্রত্যেকে লিখে লিখে করবে। কয়েকটা লিখে করো, অভ্যাস হয়ে যাবে, তখন তোমরা এক লাইনেই করতে পারবে। 1 লাইনে দেখেই বলে দেবে এইটা হবে। তাহলে ভূমি শব্দের উৎপত্তি দেখো, ভ উ ম ই, তাহলে কোনটা চেঞ্জ হবে? আদি স্বর। এই আদি স্বরটারই বৃদ্ধি ঘটবে, ওটা ঔ হয়ে যাবে। তাহলে এবার আমি ও করব, হয়ে গেল ভৌমি। রসিকারটার লোপ এবার করতে হবে। রসিকারটা লোপ পাবে কেন বলেছি? আদিতে স্বর রয়েছে এমন তদ্ধিত যদি যুক্ত হয় তাহলে 4টে বর্ণ লোপ পায়, অকার আকার রস্যইকার দীর্ঘইকার। লোপ করে দাও রসিকার, হয়ে গেল ভৌম। ভৌম ভয় ওকার ময় হসন্ত, অকার জুড়ে দাও। পুরু শব্দ দেখাবো, আমাকে দেখাতে দাও, আমার তো ক্লাস শেষ হয়নি তাই না? আমি বলেছি প্রশ্ন করবে ক্লাস শেষের সময়। আমি প্রশ্ন দেখবো না বোঝাবো? তোমাদের প্রশ্ন যদি দেখতে যাই তাহলে বোঝাতে অসুবিধা হবে। আমি দেখিয়ে নিই, তারপরে যদি উত্তর না পাও আমার পড়ার মধ্যে তখন প্রশ্ন করবে। পুরু শব্দটা আমার এখানে করা রয়েছে, আমি সেটা দেখিয়ে দেবো। আচ্ছা, তাহলে ভৌম হলো, এই অকারটা জুড়ে গেল অনের অ, এবার পুংসু করে দাও নর শব্দের মতো, হয়ে গেল ভৌম। তাহলে 3টে হলো, 3টে শব্দ এতক্ষণ আমরা শিখলাম। নেক্সট 4 নম্বর শব্দ দেখো। 4 নম্বর শব্দ কি বলেছিলাম? এই যে রিকার আর হয়ে যাবে। রিকারটা আ হয়, পরে উড়ন র পরেতে রয় হসন্ত আসে। এত ডিপলি আমার যাওয়ার দরকার নেই, শুধু মনে রাখো রিটা আর হয়। এসএসসির জন্য এটাই যথেষ্ট, এইটুকু মনে রাখা এসএসসির জন্য এনাফ, প্রত্যয়ের জন্য, তদ্ধিত প্রত্যয়ের জন্য। তাহলে রিকারটা কি হবে? আর হবে। তাহলে যেখানে যেখানে আদিতে রিকার ধরবো, আদি ভালো করে মনে রাখবে, শেষের কথা কিন্তু এখনো বলিনি আমি, আদি। তাহলে আদিতে দেখা যাক রিকার আছে কিনা। পৃথায়া অপত্যং পুমান, তাহলে মূল শব্দ কি? পৃথা। অন পুংসু, পুংসু কেন করলাম? পুমান রয়েছে তাই পুংসু করলাম। অপত্য অর্থে অন প্রত্যয় করলাম। আর পৃথা মূল শব্দ, এইভাবে নিয়েছি। তাহলে পৃথা অনের অ থাকে, আর পুংসু যেমন আছে আছে। পৃথা শব্দের বর্ণ বিশ্লেষণ দেখো, পয় হসন্ত যুক্ত রি প্রি, থয় হসন্ত যুক্ত আ পৃথা, এইভাবে তৈরি হলো পৃথা শব্দটা। তাহলে পৃথা শব্দটা যখন আমরা তৈরি করলাম, আদি স্বর কোনটা? এই বর্ণ বিশ্লেষণের ভেতর থেকে খুঁজে বের করো। দেখো প্রথমে প রয়েছে, প তো আর স্বরবর্ণ নয়, প তো ব্যঞ্জন বর্ণ, তাহলে এটা হবে না, হবে রি। এটা হচ্ছে স্বরবর্ণ। তাহলে আদি স্বর, শেষ স্বর তো আকার, আদি স্বর হচ্ছে রি। এই রিটা কি হয়ে যাচ্ছে? আর হয়ে যাচ্ছে। তাহলে পৃথার রিকার আর হয়ে গেল। তাহলে পৃথা রি, এইবার আমি চেঞ্জ করব, এই লাইনে চেঞ্জ করিনি, পরের লাইনে চেঞ্জ করব। হ্যাঁ, তাহলে পৃথা হয়ে গেল পার। এই পয় হসন্তের সঙ্গে আর জুড়ে দাও, এবার এইটাকে জুড়ে দাও, পয় হসন্তের সঙ্গে আর জোড়ো, পয় হসন্ত যুক্ত আ পা, রয় হসন্ত পার। এবার থয়ের মাথায় রটা কি হয়ে যায়? রেফ হয়ে যায়, পার্থ। এই আকারটা জুড়ে দাও, পার্থা। তাহলে এবার আমি শব্দটা পেলাম, পার্থা শব্দ পেলাম। এবার অনের তো অকার রয়েছে, তাহলে এই অকারটা জুড়তে হবে। এই আকার আর অকার মিলে তো আকার হয় সন্ধির নিয়মে। কিন্তু আমরা কি জানি যে অন প্রত্যয় পরে হলে শেষের এই স্বরটা লোপ পাবে। এই যে লোপ করে দিয়েছি, হসন্ত দিয়েছি, মানে এখানে আর কোনো স্বর নেই। তাহলে পার্থ থেকে, পার্থ থেকে এবার অ জুড়ে দাও, পার্থ। পুংসু করো, আমরা যে রূপটা জানি পার্থ। তাহলে ইলায় অপত্যং পুমান, এক লাইনে পার্থ। এইভাবে কিন্তু আমরা তৈরি করব। নেক্সট, আদিতে যদি একার আর ঐকার, একার থাকে তাহলে কি হবে? ঐকার হবে। এই যে দেখো নিচে যে 4টে আলাদা করে দেখিয়েছি, মানে এই দুটো আলাদা করে দেখিয়েছি, ওপরে 4টে দেখানো হয়েছে, নিচে দুটো শব্দ দেখানো হয়েছে, দুটো অক্ষর দেখানো হয়েছে, দুটো স্বর দেখানো হয়েছে। একার থাকলে ঐকার হবে,
ওকার থাকলে তার ঔকার হবে। তাহলে এটা হচ্ছে, হ্যাঁ, তাহলে একার থাকলে ঐকার হবে। দেখা যাক একার দিয়ে কোনো উদাহরণ দেওয়া যায় নাকি। ক্ষেত্রপতে অপত্যম পুমান, তাহলে ক্ষেত্রপতির পুত্র, ক্ষেত্রপতির পুরুষ পুত্রকে, তাকে কি বলবো এক কথায় প্রকাশ। তাহলে আমরা কি করব, আমরা দেখব ক্ষেত্রপতি শব্দটা নেব, তারপর অন প্রত্যয় নেব। কেন অন নেব, পাণিনির আরেকটা লিস্ট রয়েছে যেখানে ক্ষেত্রপতি বিভিন্ন পতি শব্দ যুক্ত হয়েছে, এরকম অনেকগুলো শব্দ উনি বলে দিয়েছে, অশ্বপতি, ক্ষেত্রপতি, সেই শব্দগুলির মধ্যে এই শব্দটা রয়েছে। হ্যাঁ, অশ্বপত্যাদিভ্য অন, এরকম উনি বলে দিয়েছেন। শুধু আমি শব্দগুলো দেখবো, আমার সূত্র জানার দরকার নেই, সেই শব্দগুলো দেখলেই বলবো এখানে অন হবে। তাহলে ক্ষেত্রপতির সঙ্গে অন দিলাম। এইবার তুই পরপর আগের নিয়মে করো। ক্ষেত্রপতি মূল শব্দ, অনের অকার থেকে পুংসু যেমন আছে আছে, এর কাজ এখানে নয়, এর কাজ যেমন লাস্টে। তাহলে ক্ষেত্রপতি শব্দ নিয়েছি, ক্ষেত্রপতির বর্ণ বিশ্লেষণ করো। ক্ষেত্রপতির বর্ণ বিশ্লেষণ পেলাম এইটা। আদিস্বর কোনটা, একার হচ্ছে আদিস্বর। এই আদিস্বরটাকে আমি খুঁজে খুঁজে বের করতে হবে, ওইটাকে টিপে ঘাট টিপে ধরতে হবে ওটাকে, যে তুই আয়, তুই কোথায় আছিস। একারটাকে খুঁজে বের করেছি, এইবার এই কারটাকেই চেঞ্জ করবো। একারকে কি করব, ঐকার করবো। এই যে একারটাকে ঐকার করে দিলাম। এবার এই শব্দটাকে জোড়ো, হয়ে গেল ক্ষৈত্রপতি। ক্ষেত্রপতি থেকে হয়ে গেল ক্ষৈত্রপতি। তাহলে একারটা কি হয়ে গেল, ঐকার হয়ে গেল। আর বাকি অনের অ বাকি যেমন আছে তেমন। এবার ক্ষৈত্রপতি, এই রসিকারটা থাকবে না। কেন, আমরা চারটে বর্ণ বলেছিলাম, শেষে চারটে বর্ণ কি কি, অকার, আকার, রসইকার, দীর্ঘইকার। এরা থাকলে লোপ পাবে। আচ্ছা, তাহলে এরা থাকলে লোপ পাবে, লোপ করে দিলাম। এইবার দিয়ে এবার অটাকে এর সঙ্গে যুক্ত করা যায় নিঃসন্দেহে। তাহলে ক্ষৈত্রপত শব্দটা তৈরি হলো, ক্ষৈত্রপত। এইবার তুমি পুংলিঙ্গ প্রথম আর এক বচন নর শব্দের মতো করে দাও, বিসর্গ দিয়ে দাও। প্রথম আর এক বচনে নরতে বিসর্গ হয়, এখানেও বিসর্গ হয়ে গেল, ব্যাস হয়ে গেল ক্ষৈত্রপত। টেকনিক্যালি তুমি কারেক্ট, এবং তুমি বলতে পারো হ্যাঁ আমি ঠিকই করেছি, আমি কোনো ভুল করিনি। এইটুকু অন্তত এইভাবে যদি পড়ো, তাহলে তোমার মুখস্থর আশ্রয় কিন্তু নিতে হবে না। এইবার তুমি যেহেতু এখানে দেখো 6-7 লাইন ফরমেশন করছো, এরপরে কি হবে, তুমি যখনই দেখো ক্ষেত্রপতি আছে, তাহলে জাস্ট তোমাকে একারটা পাল্টাতে হবে, ঐকার করতে হবে, এইটুকু। আর ও শেষে রস্বীকার রয়েছে, ও তো থাকবে না। এই পুংলিঙ্গ প্রথম আর এক বচন, ব্যাস হয়ে গেল। এই দুটো শব্দে দুটো লাইনে কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। কিন্তু সেই দুটো লাইন করার জন্য তোমাকে বাড়িতে আগে এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হবে। এইবার একারটা ঐকার হয়, এবার ওকারটা কি হবে দেখা যাক। যদি ওকারান্ত শব্দ থাকে, ওকারান্ত শব্দ এখানে দেওয়া নেই। হ্যাঁ, ওকারান্ত শব্দ থাকলে ঔকার হবে। যদি ওকার দিয়ে কোনো, ওকারান্ত না, ওকার দিয়ে শুরু হয়েছে এরকম কোনো শব্দ হয়, তাহলে ঔকার হবে। আর পুরু শব্দটা যে বললে, পয়রস্যু রয়রস্যু, রস্যুকারের চেঞ্জ পয়রস্যু, এই রস্যুকারের চেঞ্জটা আমরা দেখেছি। হ্যাঁ, রস্যুকার দিয়ে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। দেখো রস্যুকার দিয়ে কোথায় উল্লেখ করে দিয়েছি, আদিতে রস্যুকার রয়েছে, যেটাই আদিতে রস্যুকার। ভূমি শব্দে আদিতে রস্যু বা দীর্ঘ রয়েছে, একই ব্যাপার, ভৌম। আর শেষে যে রস্যুকারটা রয়েছে পুরু, ওই রস্যুকারের চেঞ্জ, শেষের চেঞ্জ এখন আমরা ধরিনি, কারণ আদি চেঞ্জ গুলো আগে আমরা দেখছি যে আদিতে কি কি চেঞ্জ হয়। আদিতে এখন আমরা যে যে চেঞ্জ গুলো পেয়েছি সেইগুলো আমরা দেখেছি। এইবার আমরা দেখব অন্তঃস্বরের পরিবর্তন। শেষেও তো কিছু স্বর থাকতে পারে, তাই না, পুরু, পয়রস্যু, রয়রস্যু, যেখানে রস্যিকারও নেই, অকার আকার নেই, সেখানেও তো চেঞ্জ হতে পারে। তাহলে সেইগুলি কিরকম হবে, যেটা একটু আগে প্রশ্ন করেছিল স্যার পুরু শব্দটা করে দেখান। হ্যাঁ, সেইটাও কিন্তু আমরা দেখব। ওইটা আমরা অন্তঃস্বরের মধ্যে, এর আগে দেখলাম আদিস্বরের পরিবর্তন, এবার দেখব অন্তঃস্বরের পরিবর্তন, শেষে পরিবর্তন। মাঝখানে কোনো চেঞ্জ নেই কিন্তু, সন্ধিতে যেমন শুধু শেষে চেঞ্জ হয়, মানে যেখানে যারা দুটো যুক্ত হবে, প্রথমটা শেষে আর পরেরটার আদিতে চেঞ্জ হবে, তার আগে পাশে কোথাও চেঞ্জ হবে না। এখানে কি হচ্ছে, শুরুতে চেঞ্জ হবে এবং শেষে চেঞ্জ হবে। কি কি দেখা যাক, শুরুর পরিবর্তন এবং শেষের পরিবর্তন। শেষের শব্দে, শব্দের শেষে স্থিত স্বরের পরিবর্তন কি রকম হয়। শব্দের শেষে স্থিত যে স্বর, সেই স্বরের পরিবর্তন কেমন, একটু আগে আমরা দেখেছি আদি স্বর। ভালো করে খেয়াল করবে কিন্তু, দুটো ভাগ আমি করেছি, একটা আদি স্বরের পরিবর্তন, একটা শেষ স্বরের পরিবর্তন। কার, যে শব্দটায় আমি অন যুক্ত করছি সেই শব্দটাতে। প্রথম নিয়ম দেখো রয়েছে অকার আকার, রস্বইকার দীর্ঘইকার, বর্ণান্ত শব্দের, মানে এই এই বর্ণ অন্তে আছে এমন শব্দের অন্তঃস্বরের লোপ পাবে, যেটা এতক্ষণ আমি বলে এসেছি।
যে শেষে দেখি অকার আছে আকার আছে, তাহলে সেগুলো লোপ করে দাও। শেষে রস্বই দীর্ঘই রয়েছে, তাহলে লোপ করে দাও। একটা উদাহরণ দিয়ে এবার দেখি, আগেও উদাহরণ পেয়েছি, আর একটা উদাহরণ দিয়ে দেখি, যেহেতু শেষের শব্দগুলির আলোচনা আমরা করছি। তাহলে মরিচি একটা শব্দ নিলাম, অন। আমি কিন্তু এক কথায় প্রকাশের আর পূর্ণ বাক্যটা এখন নিইনি। পূর্ণ বাক্য করা খুব সহজ। পূর্ণ বাক্য কি করে করব? মূল শব্দটা যদি মরিচি হয়, মুনি শব্দের মতো, মুনি শব্দের ষষ্ঠীর এক বচন করে দাও, মরিচি শব্দের ষষ্ঠীর এক বচন করে দাও, হয়ে যাবে। মরিচি ষষ্ঠীর এক বচন কি হবে? মুনির ষষ্ঠীর এক বচনের মতো হবে, মুনে, মরিচে। আর বাকিটুকু কমন, অপত্যং পুমান, সব জায়গায় কমন, অপত্যং পুমান, মরিচে অপত্যং পুমান, হয়ে গেল। আচ্ছা, সেই বাক্যটা কিন্তু এখানে আমি লিখিনি, তোমরা বুঝে নেবে। তাহলে মরিচি যুক্ত অন যদি তোমায় করতে হয়, তাহলে কিভাবে করব? আচ্ছা, মূল শব্দ মরিচি, অনের কি থাকে? প্রথম লাইনেই বাদ দিলাম, অ থাকে। আদি স্বরের বৃদ্ধি হয়, তাহলে আদি স্বর এখানে কিন্তু বর্ণ বিশ্লেষণ করে আর দেখাইনি, কারণ আগে বারবার বারবার বুঝিয়ে দিয়েছি কিভাবে বর্ণ বিশ্লেষণ হয়, স্বরটা কোথায় হয়, খুঁজে কি করে বের করতে হবে দেখিয়ে দিয়েছি। এটা আর এখানে আমরা দেখাচ্ছি না। তাহলে হয়ে গেল মা, মারিচি, আর অনের অ থাকলো। এইবার শেষে কি স্বর রয়েছে খুঁজে দেখো, চয় রস্যি, শেষের স্বর এটা। সেই চয় রস্যিটা কি হয়ে যাবে? এই যে রস্যই দীর্ঘই রয়েছে, শেষের স্বর লোপ পাবে, তাই শেষের স্বর লোপ করে দিয়েছি। তাহলে হয়ে গেল মারিচ চয় হসন্ত। এইবার অনের অ পড়েছিল, যুক্ত করে দাও, হয়ে গেল মারিচ। এবার পুংসু, মানে প্রথম আর একবার একদম নর শব্দের মতো, হয়ে গেল মারিচ। ঠিক একই রকম ভাবে রুক্মিণী শব্দ যদি তোমায় করতে বলে, রুক্মিণী শব্দটা দিয়েছে, আমরা কি জানি? শুরুর স্বরে পরিবর্তন হবে আর শেষ স্বরে পরিবর্তন হবে, দুটো পরিবর্তন। তাহলে শুরুতে কি রয়েছে? রস্যু রয়েছে, রস্যুটা কি হয়ে যায়? মনে রাখো, ঔকার হয়ে যায়। এইটুকু তোমায় মনে রাখতেই হবে, রস্যুটা ঔকার হয়ে যায়। তার লিস্ট রয়েছে, লিস্টটা তোমরা দেখে নেবে, ঔকার হয়ে যায়। আর শেষে যে দীর্ঘিকার রয়েছে, দীর্ঘিকারটা কি হয়? লোপ পায় রস্যই দীর্ঘই থাকলে। তাহলে মূল শব্দ রোকমিন, তার সঙ্গে অনের অযুক্ত করো, বিসর্গ করো, ব্যাস হয়ে গেল রোকমিন। তাহলে এই দুটো পরিবর্তন যদি দেখো, অন প্রত্যয় শেষ। তাহলে একটা নিয়ম এখানে জানলাম, শেষ শব্দ এটা যেহেতু আগেও জেনে এসেছি, আগেও যতগুলি করলাম সবগুলিতে আমরা এই শব্দগুলি অন্তে দেখেছিলাম, অকার আকার অন্তে দেখেছিলাম। এইবার দেখি অন্তে আরো তো অন্য স্বর থাকতে পারে, সেক্ষেত্রে কি হবে? যেটা জিজ্ঞাসা করছিল একটু আগে কেউ, যে স্যার পুরু শব্দটা করে দেখান। পুরু শব্দ আর কুরু শব্দ দুটো তো একই শব্দ, এইটাই দেখি। আচ্ছা, শব্দের শেষে স্থিত স্বরের পরিবর্তন আমরা দেখছি, 2 নম্বর নিয়ম দেখছি। কি হবে? রস্যুকারটা প্রথমে ওকার হবে, ওকারটা অব হবে। নিয়ম জানার দরকার নেই, সন্ধির সূত্র জানার দরকার নেই, গুণ বৃদ্ধি জানার দরকার নেই, তুমি শুধু জানবে ওকার রস্যুকার থাকলে অব হবে, এইভাবেও জানতে পারো। এবার আমি যদি এখানে রস্যুকার থাকলে অব হবে, তাহলে অনেক প্রশ্ন আসতো, এই জন্য আমি দেখলাম যে এইভাবে লিখে দিলে বেটার। রস্যুকার থাকলে প্রথমে ও হয়, তারপর ও থাকলে সন্ধির নিয়মে এচ অয়ব আয়াব যে সন্ধির নিয়ম রয়েছে, তাতে অব হয়ে যাচ্ছে। আর রস্যুকারটা গুণ হয়ে ওকার হয়েছে, আর ওকারটা সন্ধির নিয়মে অব হয়েছে। ঔকারটা আব হয়, একারটা অয় হয়, ওইকারটা আয় হয়। চারটে নিয়ে এরকম রয়েছে, তোমরা দেখেছো, এচো অয় অব আয় আব, সেখানে দেখেছো। তাহলে সরাসরি যদি আমি বলি, রস্যুকারটা থাকলে অব হবে। কেউ যদি এভাবে মনে রাখতে পারো বেটার, আর একটু কম উচ্চারণ করতে হবে শব্দ, তাতে মনে রাখা সহজ হবে। তাই রস্যুকার ওকার হলো, ওকারটা অব হলো। এটা শেষ শব্দের ক্ষেত্রে বলছি, মানে শব্দের শেষের বর্ণের ক্ষেত্রে বলছি, শুরুর বর্ণ নয়। কিন্তু শুরুর বর্ণে কিন্তু রস্যুকার থাকলে ঔকার হতো, বৃদ্ধি ঘটবে। এখানে কিন্তু শেষ বর্ণের কথা বলছি। তাহলে শেষ বর্ণে কি হবে? কুরু যুক্ত অন। দেখা যাক, পরপর স্টেপ বাই স্টেপ করি আমরা। কুরু যুক্ত অন, ভালো কথা। কুরু শব্দ রাখলাম, অনের কি থাকে? অ থাকে। কুরু প্রথম রস্যুকারটা ঔকার হয়ে যাবে, ভালো কথা। প্রথম চেঞ্জ আমি করে ফেলেছি, 50% ডান। শেষে তো একটা রস্যুকার রয়েছে, এই রস্যুকারটা কি হবে? প্রথমে ওকার করলাম, কৌর, তারপর কি করলাম? ও, এই যে এই ওকারটা রয়েছে, এই ওকারটাকে আমি অব করে দিলাম। ওকারটাকে অব করেছি, এই ওকার অব হলো। তাহলে কৌর যে ওকার, ওকারটা অব হলো, আর শেষে একটা অ আছে, এটা কিন্তু এখনো বাদ যায়নি, এটা লেখা নেই এখানে। এই অটা এখনো আছে, এখনো যোগ হয়নি। তাহলে আমি সংক্ষেপে করার জন্য, লাইন কমানোর জন্য এইভাবে লিখেছি। তোমরা যদি লিখে লিখে করতে চাও, প্রথম প্রথম করবে। তাহলে কৌর হসন্ত, তার সঙ্গে অব যুক্ত করো, কৌরব, বয় হসন্ত থাকছে, তার সঙ্গে অযুক্ত করে দিলে হবে কৌরব।
তাহলে কুরু থেকে হয়ে গেল কৌরব। কিভাবে হলো? এই হচ্ছে তার স্টেপ বাই স্টেপ। এবার পুংসু করলে প্রথম আর এক বচন, ঠিক আছে। এবার পান্ডু শব্দ যদি থাকে তাহলে পাণ্ডব, উ থাকলে অব হবে, তাহলে শেষে যখনই দেখবে উ রয়েছে তুমি কি করে অব করে দেবে। আর প্রথমটা তো নিয়ম জানো, রস্যুকারটা ঔকার হবে, তাই হয়ে গেল কৌ। আর রস্যু রয়েছে তাই অব জুড়ে দাও, কৌরব, পুরু পৌরব, পাণ্ডু পাণ্ডব। এইভাবে কিন্তু শব্দগুলো তৈরি হবে। এই ফরমেশনটা ভালো করে দেখে রাখো, তাহলে বাকি যে কোনো শব্দ তুমি তৈরি করতে পারবে। নেক্সট আর একটা দেখি তো, রিকার থাকলে কি হয়। হ্যাঁ, অ আ রস্বই দীর্ঘই দেখলাম, রস্যু দীর্ঘ দেখলাম। এবার একটু রিকারান্ত শব্দ যদি থাকে, যেগুলো ম্যাক্সিমাম থাকে, সেগুলোর মধ্যে রিকারান্ত শব্দটাও কিন্তু থাকে। তাহলে রিকার থাকলে কি হবে? উর হবে, রস্যু রয় হসন্ত। রিকার থাকলে যেখানেই দেখো লাস্টে রিকার রয়েছে, শেষে রিকার রয়েছে, রিটাকে তুলবো, উরটাকে তার ঘাড়ে বসিয়ে দেবো, তার জায়গায় বসিয়ে দেবো। দেখা যাক, ত্রিমাত্রি একটা শব্দ নেওয়া হয়েছে, ত্রিমাত্রি, তিনজন মাতা, ত্রিমাত্রি। তার সঙ্গে অন প্রত্যয় করা হয়েছে, অনের অ থাকলো, এটা সবাই বুঝে গেছো। ত্রি প্রথম যে রস্যিকার রয়েছে সেটা রস্যিকারটা কি হয়ে যায়? ঐকার হয়ে যায়, একদম প্রথমে নিয়ম দেখেছি আমরা। আচ্ছা, মাতৃ শব্দ রয়েছে, এবার মাতৃ কি কারান্ত? রিকারান্ত। পাণ্ডুটা বলতে হবে। আচ্ছা, এটা বলে নি তারপর বলছি। ত্রয়ী মাতৃ, হ্যাঁ হ্যাঁ একই নিয়ম, রস্যু দীর্ঘ একই নিয়ম, রস্যু দীর্ঘ একই নিয়ম, সেম নিয়ম। হ্যাঁ, রস্যু থাকলে বা দীর্ঘ, দেখো রস্যু লেখা হয়েছে মানে পাণিনির নিয়মে রস্যু বলতে কাকে বোঝায়? শুধু কি রস্যু বোঝায়? মাহেশ্বর সূত্র যখন পড়েছো তখন কি পাণিনি দীর্ঘস্বরগুলোর উল্লেখ করেছেন? কোথাও কোথাও করেননি। হ্যাঁ, রস্যু দীর্ঘ দুটো একই নিয়ম, দুটো আলাদা আলাদা নিয়ম কিন্তু হবে না। পাণিনি যখন অ ই উ ন, কোথাও আ ই উ এরকম বলেছেন, দীর্ঘস্বর বলেছেন না। সুতরাং এখানে দুটোই তুমি ধরো, রস্যু মানে রস্যু দীর্ঘ দুটোই হবে। তাহলে পাণ্ডু পয়াকার নয় ডয় রস্যুকার ছিল শেষে, রস্যুকারটা কি হয়ে গেল? অব হয়ে গেল, পাণ্ডব। আর আকার তো আকারই থেকে গেল, পাণ্ডব। এইভাবে হলো, বাকিটা এবার বসিয়ে নাও, বাড়িতে বসে বসে ফরমেশন ধরে ধরে করার চেষ্টা করো। যখনই দেখবে এই কারান্ত শব্দ, ঠিক আছে এই নিয়মটা খুঁজে দেখি। নেক্সট, আজকে অন প্রত্যয় পড়াচ্ছি, প্রশ্ন শেষে করবে। আমি একটা কথা প্রথমেই বলেছি, প্রশ্ন শেষে করবে। সকলে পড়ার মাঝখানে প্রশ্ন করছো, ক্লাস হ্যাম্পার হচ্ছে। খুব ভালো কথা, করো, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, আমি উত্তর দিতে থাকবো, ক্লাস চলবে না তাহলে। আর যখন যে প্রত্যয় পড়াচ্ছি সেই প্রত্যয়ের প্রশ্ন করবে, তাহলে সকলের জন্য সুবিধা হবে। যারা বাড়ি বসে ভিডিও দেখছে তাদেরও তো সুবিধা হবে, তাই না? তোমরাও তো পরে এই ভিডিওগুলি দেখবে, সেখানে যদি আমার অন্য কথা বেশি থাকে, প্রত্যয়ের কথা না থাকে, তাহলে সেটা তো কার ক্ষতি হবে? তোমাদেরই হবে। তাহলে তৈ মাতৃ, রিকারটা কি হয়ে যাচ্ছে? এই যে রিকারটা এখানে আলাদা করলাম, করে আমি রিকারের জায়গাতে উর লিখেছি, এটাকে আলাদা করে দেখালাম। রিকারের জায়গাতে উর লিখেছি বলে বর্ণ বিশ্লেষণ, বর্ণটাকে আলাদা করে দেখিয়েছি আমি। আর অনের অ রয়েছে, হলো ত্রয়ী মাতুর। তাহলে প্রথমে একটা পরিবর্তন হয়েছে আর শেষে একটা পরিবর্তন হয়েছে, ত্রয়ী মাতুর। এবার অটা যুক্ত করে দিলাম, পুংসু করে দিলাম, হয়ে গেল ত্রয়ী মাতুর। তাহলে এখানে রি থাকলে উর হবে। এবার কেউ প্রশ্ন, স্যার হ্রস্ব রি থাকলে যদি উ হয় তাহলে দীর্ঘ রি থাকলে কি হবে? একই জিনিস হবে, সেম জিনিস হবে, কিন্তু দীর্ঘ রি দিয়ে কোনো শব্দ সাধারণত পাওয়া যায় না। আচ্ছা, ঠিক একই রকম সান্মাতুর, মূল শব্দ সন্মাত্রী, তার থেকে সান্মাতুর। এবার এক কথায় প্রকাশ কি করব সেটা বই থেকে একটু দেখে নিতে হবে। শর্ট শব্দ রয়েছে আর মাতৃ শব্দ রয়েছে, দুটোতেই ষষ্ঠী করে দাও, উত্তর হয়ে যাবে সন্নাম, মাতৃনাম। আর বাকিটা তো কমন, অপত্যং পুমান সব জায়গায় জুড়ে দাও, হয়ে যাবে, যদি পুংলিঙ্গে থাকে শব্দটা। তাহলে এইভাবে আমরা দেখলাম যে কোন কোন মানে কি কি ভাবে, মেথোডোলজি দেখলাম কি কি ভাবে অন প্রত্যয় গঠিত হয়, অন প্রত্যয় গঠনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কেমন। তার জন্য কিন্তু মাত্র আমি 5টা শব্দ আগে আলোচনা করেছি, যে 5টা শব্দ আমি শুরুর বর্ণগুলোর পরিবর্তন দেখি, শুরুর স্বর আদি স্বরের পরিবর্তন দেখিয়েছি, আর শেষ স্বরের পরিবর্তন দেখলাম 3টে জায়গাতে। মাত্র 8টা শব্দ আমি আলোচনা করেছি, মাত্র 8টা শব্দ। এই 8টা শব্দ অনুসারে তুমি বাকি ম্যাক্সিমাম 95% শব্দের সলিউশন বের করে ফেলতে পারবে। অন প্রত্যয়ের
1%। তোমার যদি 100টা শব্দ থাকে, তুমি 8টা শব্দকে কাজে লাগাও, বাকি সব শব্দ তৈরি হয়ে যাবে। এবং সেটা খাতা কলমে না করলে কিন্তু বুঝতে পারবে না, তোমাকে খাতা কলমে ফেলতে হবে। যে শব্দগুলো তুমি নতুন নতুন পাবে সেই শব্দগুলিকে খাতা কলমে স্টেপ বাই স্টেপ লিখতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলে কোনোদিন ভুলবে না। তাহলে সেই শব্দগুলো কারা, যেই শব্দে অন প্রত্যয় হয় সেটাও তো জানতে হবে, তাই না? দেখা যাক, এতক্ষণ আমরা দেখেছি কিভাবে অন প্রত্যয় হয়েছে, এইবার দেখবো কখন কখন অন প্রত্যয় হয়। তাহলে কখন কখন অন প্রত্যয় হয়, প্রথমেই বলছিলাম শিবাদিগণে অন প্রত্যয় হয়। তাহলে শিবাদিগণ বলতে কারা, কোন শব্দগুলি রয়েছে? শিবাদিগণ কোথায় রয়েছে? পাণিনির গণপাঠে রয়েছে। এবং সূত্র নাম্বার কত, দেখো এখানে সূত্র নাম্বার দেওয়া রয়েছে। কেউ যদি মনে করো যে গণপাঠটা খুলবে, খুলে দেখবে সূত্র নাম্বার কত বা সূত্র কোথায় রয়েছে, সেখানে গণপাঠে কি কি শব্দ রয়েছে, নাকি স্যারের ইচ্ছা মতো রবণ শব্দটা বলে দিলেন, নিজের ইচ্ছা যেটা পছন্দ হয়েছে সেটা নিয়ে নিলেন, তা নয়। দেখো এই যে শিবাদিগণে এই যে রবণ শব্দটা এই যে রয়েছে, তাই না? এরকম অনেক শব্দ রয়েছে, তাহলে সেই শব্দগুলি তোমাকে নিতে হবে। আচ্ছা, যেটুকু বলেছি তাতেই কাজ হয়ে যাবে, অনের জন্য আর এক্সট্রা কিছু জানতে হবে না। হ্যাঁ, আমি যেটুকু বলেছি অনের জন্য এর বাইরে কিচ্ছু জানতে হবে না। শেষে অন্য কোনো স্বর থাকলে কি হবে, কিচ্ছু আর দরকার হবে না। তুমি এরকম আর কোনো শব্দ পাবে না শেষে অন্য কোনো কার রয়েছে, ঠিক আছে? আর যদি থাকে, স্যার এই শুধু ওই শিবাদি, হ্যাঁ বলো। স্যার এই শব্দগুলোকে শুধু মনে রাখতে হবে যে এই শব্দগুলোর সাথে অন যোগ হয়। হ্যাঁ, আমার ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি। অনেকে ভাবছো ক্লাস শেষ হয়ে গেছে, আমি প্রশ্ন করি বা লেফট নিয়ে নিই, লিভ করে যাই। ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি, ক্লাস চলছে, এরপরে আরো কিছু রয়েছে। কেউ কিন্তু লেফট করবে না। আচ্ছা হ্যাঁ, তুমি যেটা বলছো যে তোমাকে এই শব্দগুলো মনে রাখতে হবে, কিন্তু এই মনে রাখবে কি করে? তুমি কি করবে, এই যে শব্দগুলিকে কয়েকবার দেখবে, দেখে এর ভিতর থেকে র্যান্ডামলি কিছু শব্দ তুমি সিলেক্ট করবে, যদি যেটা তোমার পছন্দ হয়। দেখি তো এই একটা শব্দ দেখি, তৃণকর্ণ, এই শব্দটা আমি একটু ধরি তো, পারি কিনা করতে। ক্ষীর হ্রদ শব্দটা একটু দেখি তো, বা বৃষ্ণিক শব্দটা একটু দেখি তো। হ্যাঁ, বৃষ্ণিক শব্দে আমি যুক্ত অপ্রত্যয় অর্থে অন প্রত্যয় যদি যুক্ত করি, কিভাবে তৈরি হয়? স্যার তো বলেছেন যে শেষে অকারান্ত একটা বলেছি। হ্যাঁ, আদিতে রিকার থাকলে কি হয়? আদিতে দেখো রিকার রয়েছে, ক্ষীর শব্দে কি রয়েছে, আদিতে দীর্ঘিকার রয়েছে, তা আদিতে রস্যুকার রয়েছে, শেষে রস্যিকার রয়েছে। এরকম করে তুমি নতুন নতুন শব্দগুলি ধরো, ধরে সেইটাতে তুমি এবার যুক্ত করার চেষ্টা করো যে এতক্ষণ যেগুলি দেখানো হয়েছে সেইগুলি। তাহলে এখানে অনেকগুলি শব্দ পেলাম শিবাদিগণ, এই শব্দগুলিকে এইবার তোমাকে পরপর পরপর কতগুলি ধরতে হবে আর এইভাবে প্র্যাকটিস করতে হবে। কতগুলি প্র্যাকটিস করলেই তোমার অন প্রত্যয় জল হয়ে যাবে। আর অন প্রত্যয়টা ভালো করে বুঝতে পারলে স্টেপ বাই স্টেপ বাকি প্রত্যয়গুলো দেখবে, ওই জাস্ট চেঞ্জেস গুলো মনে রাখলেই হয়ে যাবে। চেঞ্জেস কোথায়, কোনটুকু চেঞ্জ হচ্ছে সেইটুকু মনে রাখলে, কার জায়গায় কি এসেছে সেটুকু মনে রাখলে তুমি বাকিগুলো নিজে নিজে করতে পারবে। তাহলে শিবাদিগণে আর কি কি রয়েছে দেখি। দেখো শিবাদিগণে আরো অনেক অনেক শব্দ রয়েছে। কত শব্দ রয়েছে এই শব্দগুলো? হ্যাঁ, এই এখানে পেয়ে যাচ্ছে। এবার ধরো তোমাকে বলে এক কথায় প্রকাশ স্যার কি করে বের করব। এক কথায় প্রকাশ তো আপনি দিয়ে দেননি। এক কথায় প্রকাশ বের করার নিয়ম কি বলে দিয়েছি, যে শব্দটা রয়েছে সেখানে ষষ্ঠী যুক্ত করো আর অপত্যাং প্রমাণ জুড়ে দাও, হয়ে গেল এক কথায় প্রকাশ। মানে ওই ব্যাস বাক্যটা তৈরি হয়ে যাবে। তাহলে যে কোনো একটা শব্দ নাও, সেই শব্দটা ষষ্ঠীর এক বচন করো, তারপরে অপত্যাং প্রমাণ জুড়ে দাও, ব্যাস বাক্য হয়ে গেল। আর তারপর যখন অন করছো তখন মূল শব্দটা নাও, নিয়ে অন করো, পংশু করো, পদ তৈরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে শিবাদিগণে আমরা দেখলাম অনেকগুলি শব্দ এখানে রয়েছে। বইতে এই প্রত্যেকটা শব্দ ধরে ধরে অপত্যাং প্রমাণ অপত্যাং প্রমাণ অপত্যাং প্রমাণ জুড়ে দিয়েছে, দিয়ে তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছে। এবার তুমি যদি যদি আর একটু স্টেপ 1 এগিয়ে যাও, তাদের থেকে একটু উপরে ভাবো যে তারা কি করে লিখলো এই অপত্যাং প্রমাণ। তারা কি করেছে, শিবাদিগণের শব্দগুলো নিয়েছে, নিয়ে নিজেরা নিজেরা অপত্যাং প্রমাণ জুড়ে দিয়ে অসংখ্য বাক্য তৈরি করে দিয়েছে ছাত্রছাত্রীর সুবিধার জন্য। আমি তোমাদের সোর্সটা দেখিয়ে দিলাম যে কোথা থেকে তারা নিয়েছেন বই করার সময়। আর কোন শব্দে হবে? অশ্বপত্যাদিগণে, অশ্বপতি প্রভৃতি শব্দে। তাহলে অশ্বপতি এটাও একটা গণপাঠের গণ, মানে গণপাঠে রয়েছে। তাহলে গণপাঠ বলেছি একটা শব্দের তালিকা। তাহলে এরকম একটা শব্দের তালিকা রয়েছে যে শব্দের শুরুতে রয়েছে অশ্বপতি। তাহলে শতপতি, ধনপতি, গণপতি, রাষ্ট্রপতি, কুলপতি, সব শব্দে দেখো পতি শব্দটা রয়েছে, প্রতি শব্দ শেষে রয়েছে। এই সবগুলি হচ্ছে অশ্বপত্যাদিগণ। সূত্র নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এই সূত্র ধরে খুঁজে দেখতে পারো আছে কিনা।
তাহলে অশ্ব পত্যাদি গণ যেটা রয়েছে সেই গণে যে শব্দ, তোমাকে সূত্র মনে রাখতে হবে না, সূত্র আমি কিন্তু মনে রাখতে বলছি না এখানে, এই সূত্র কিন্তু কাউকেই মনে রাখতে বলিনি আমি বলেছি এই শব্দগুলি কোথায় আছে সেটা দেখানোর জন্য আমি সূত্রটা লিখেছি। তুমি শব্দগুলি যে জেনে রাখো যে এই শব্দে অন প্রত্যয় হয়, যত প্রতিশব্দযুক্ত শব্দ রয়েছে সমাজবদ্ধ প্রতিশব্দ সবগুলোতে অন করেছি, সেগুলো কোথায় কোথায়, মানে এই শব্দগুলো কি কি শব্দ, এবার তুমি প্র্যাকটিস করো। কুলপতি শব্দটা নাও, নিয়ে অন যুক্ত করো বাড়িতে, যে কুলপতিযুক্ত অন করলে কি হবে। স্যার বলেছে প্রথমে যদি রস্যুকার থাকে তাহলে কি হবে, রস্যুকারটা, রস্যিকারের এই যে রস্যুকার রয়েছে, রস্যুটা হয়ে যাবে ঔ হয়ে যাবে, কৌ হয়ে যাবে, কৌল, আর পতি তয় রশ্মিটা থাকবে না, তয় রশ্মিটা চলে যাবে, অকার জুড়ে যাবে, হয়ে গেল কৌল পতাহ, এরকম হবে। রাষ্ট্রপতি আকার রয়েছে, আকারই থেকে যাবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপ ধরে ধরে তোমাকে করতে হবে, একটা দুটো স্টেপ ধরে করো, বাকিগুলো এক লাইন দু লাইনে করে দাও। নেক্সট, আর কোন কোন শব্দে অন প্রত্যয় হয়? বিশিষ্ট ঋষিদের নামে অন প্রত্যয় হয়। আমরা বিভিন্ন ঋষিদের নাম শুনেছি, একদম বিশেষ বিশেষ ঋষি যারা রয়েছেন, যাদের কন্ট্রিবিউশন আমাদের সংস্কৃত সাহিত্যে, সংস্কৃত ব্যাকরণে বা বৈদিক যুগে ছিল, সেই সকল ঋষিদের কিছু লিস্ট এখানে দেওয়া রয়েছে। সেই শব্দগুলিতে কিন্তু আমরা অন প্রত্যয় করব। তাহলে বশিষ্ঠ যুক্ত অন করলে কি হয়ে যাবে, বা হয়ে যাবে, অকারটা আকার হয়ে যাবে, আর শেষে বশিষ্ঠটা হয়ে যাবে বাশিষ্ঠ। বিশ্বামিত্র অন করলে কি হবে, রসিকারটা চেঞ্জ হবে, রসিকারটা ঐকার হয়ে যাবে, বৈশ্যামিত্র বিসর্গ। অত্রি শব্দে যদি অন করি কি হয়ে যাবে, অটা হয়ে যাবে আ হয়ে যাবে, আর তয় রফালা রশ্মিটা থাকবে না, হয়ে যাবে বিসর্গ, আত্রাহা। তাহলে দেখো এক লাইনে করছি আমি, কিন্তু আর ওই 8-10 লাইনে করছি না, আর তোমার মুখস্থ করারও কোনো দরকার নেই। ভৃগু, ভৃগু রিকার রয়েছে, রিকারটা কি হয়ে যাবে, রিকারটা উঠে আর হয়ে যাবে, ভার, হ্যাঁ ভার। আর উকার রয়েছে, উকারটা কি হয়ে যাবে, অব হয়ে যাবে বলেছিলাম। হ্যাঁ, তাহলে এইভাবে হলো ভার্গব, তারপরে বিসর্গ দিয়ে দাও ভার্গব। কশ্যপ, অকারটা আকার করে দাও, বিসর্গ দিয়ে কাশ্যপ, হয়ে গেল। এই যে এত ইজি একটা সিস্টেম তুমি তৈরি করে ফেললে, এইবার তুমি যে কোনো শব্দে অন প্রত্যয় যুক্ত করো, তোমার নিয়ম অনুসারে সব শব্দ তৈরি হয়ে যাবে, তোমাকে আর মুখস্থ করতে হবে না। এবার তুমি বইয়ের সঙ্গে মিলিয়ে নাও যে তোমার নিয়ম খাটছে কিনা। তোমার নিয়ম আমার নিয়ম নয়, সবই পানিনির নিয়ম, আমরা আমাদের মতো করে উপস্থাপন করছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে এইভাবে আমরা শব্দগুলো তৈরি করতে পারি, বাড়িতে এই শব্দগুলো প্র্যাকটিস করবে। নেক্সট চলে যাচ্ছি আমরা পরের পেজে। নেক্সট হচ্ছে দেখো 4 নম্বরে কি বলছে, অন্ধক বংশীয় ব্যক্তিদের নাম। অন্ধক বংশীয়, অন্ধক যদু বংশের একটি শাখা, যেমন যদু বংশে যাদব বংশ নাম শুনেছ, সেরকমই একটি মহাভারতের বংশ হচ্ছে অন্ধক বংশ। সেই বংশের কিছু ব্যক্তিদের নাম এখানে আমি তুলে দিয়েছি, এই সকল নামেও কিন্তু অন প্রত্যয় করা যাবে। তাহলে এই যত অন্ধক বংশীয় ব্যক্তি রয়েছেন, নাম রয়েছে, সেই নামগুলিকে আমরা কিন্তু করতে পারবো। তাহলে এই নামগুলি আমি দেখে নেব। এগুলো বাড়িতে দুটো একটা প্র্যাকটিস, সব প্র্যাকটিস করার দরকার নেই, কারণ এত সময় পাবে না। প্রত্যেকটা জায়গা থেকে 2-3টে করে শব্দ নাও, নিয়ে রেডি করার চেষ্টা করো। তদ্ধিত প্রত্যয় হচ্ছে সমুদ্র, মহাসমুদ্র, তার ভিতর থেকে আমি অতি সংক্ষেপে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। এবার কেউ যদি মনে করো স্যার আমাকে এত শব্দ মনে রাখতে হবে, তোমার পড়াশোনা করার দরকার নেই, ঠিক আছে, তদ্ধিত প্রত্যয় পড়ারই দরকার নেই তোমার। পরীক্ষায় তদ্ধিত প্রত্যয় থেকে 2খানা প্রশ্ন পাবে, ছেড়ে আসবে। হ্যাঁ, কষ্ট না করলে জীবনে কিছু পাওয়া যায় না। তোমাদের পিপিটি বানাতে আমার 2 থেকে 3 দিন লেগেছে, কি দরকার ছিল, আমি শুধু বাংলা যেমন নর্মাল হয় সেরকম বানিয়ে দিলেই হয়ে যেত। তো যে কোনো জিনিসই কষ্ট করতে হয়, কষ্ট করলে তবেই বেটার জিনিসটা পাওয়া যায়। তুমি যদি শব্দই মনে না রাখতে পারো, হ্যাঁ, তাহলে তুমি সূত্র ধরে ধরে পড়বে, কি আছে, অথবা পড়বে না, ছেড়ে আসবে। এসএমএস এ তুমি লিখছো স্যার এতগুলো কি করে মনে রাখবো, এতগুলো পড়তে হবে কিনা, তুমি প্র্যাকটিস করো বাড়িতে, কতগুলো প্র্যাকটিস করলে তবেই তো মনে থাকবে। এছাড়া দেখো বৃষ্ণি বংশ রয়েছে, বৃষ্ণি বংশের ব্যক্তিদের নাম রয়েছে, কৃষ্ণ শব্দ রয়েছে, কৃষ্ণ হয়ে যায় কার্ষ্ণ, বলরাম, বালরাম, এইভাবে শব্দ, অনিরুদ্ধ, আনিরুদ্ধ। একটু আগে জিজ্ঞাসা করলো কৌশিক শব্দটা, কৌশিক শব্দটা এই যে এখানে রয়েছে, এই শব্দটা জিজ্ঞাসা করেছে। কৌশিক ঔকার রয়েছে, ঔকারটা ঔকারই থাকবে, ঔকারটা তো আর বৃদ্ধি হওয়ার কোনো জায়গা নেই, ও নিজেই বৃদ্ধি হয়ে বসে রয়েছে। তাহলে কৌশিক, কৌশিক এরকমই হবে, আর কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কুশিক হওয়া উচিত ছিল, কুশিকস্য অপত্যং পুমান কৌশিক হওয়া উচিত ছিল, এটা কৌশিক শব্দ না হয়ে কুশিক শব্দ হবে, ঠিক আছে, কয়রস্যু, কুশিকস্য অপত্যং পুমান কৌশিক। নেক্সট,
তাহলে এরকম অনেকগুলি শব্দের বৃষ্ণিবংশ দেখলাম। নেক্সট হচ্ছে কুরু বংশীয় ব্যক্তি, তাহলে কুরু শব্দ একটু আগে কৌরব, শান্তু শান্তনু কি হয়ে যাবে শান্তনব, ভীষ্ম হয়ে যাবে ভৈষ্ম, এরকম রূপ হবে। চিত্রাঙ্গদ চৈত্রাঙ্গদ এইভাবে হবে। পাণ্ডু উ রয়েছে মানে অব হবে পাণ্ডব, বিদুর বৈদুর, এই রস্যুকারটা চেঞ্জ হবে না, কিন্তু মাঝখানে যে স্বর রয়েছে, মাঝে যে বর্ণ অক্ষর যাই রয়েছে, এদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। অভিমন্যু রয়েছে, অভিমন্যু কি হবে অভিমন্যুর পুত্র কি হবে অভিমন্যু, মূল শব্দ, তার পুত্র অনযুক্ত করো, অভিটার অ হয়ে যাবে আ, আভি, আর রস্যুকার রয়েছে তাই অব করে দাও, আভিমন্যব, অবের ব করে দাও, ব্যাস হয়ে গেল আভিমন্যব। এবার পুংলিঙ্গ প্রথমের এক বচন বিসর্গ আভিমন্যব। নেক্সট, আচ্ছা আরো কিছু শব্দ রয়েছে সংখ্যাবাচক শব্দ, তার সঙ্গে যদি মাতৃ শব্দ থাকে, সম শব্দ তার সঙ্গে মাতৃ শব্দ থাকে, ভদ্র শব্দ তার সঙ্গে যদি মাতৃ শব্দ থাকে, মানে যে কোনো সংখ্যাবাচক শব্দ আগে থাকবে, তারপর যদি মাতৃ শব্দ, যেমন দ্বিমাতৃ একটা শব্দ, ত্রিমাতৃ একটা শব্দ, সন্মাতৃ, এখানে শর্ট শব্দ রয়েছে, এখানে ত্রি শব্দ রয়েছে, এখানে দ্বি শব্দ রয়েছে, তার সঙ্গে মাতৃ শব্দ, তাহলে সেইগুলোতেও অন করা যায়। আর কি ভদ্র সম উপসর্গ রয়েছে, সম উপসর্গ সং হয়ে গেছে সংমাতৃ, আর ভদ্রমাতৃ পাণিনি সূত্র অনুসারে বলছি এই শব্দগুলো থাকলে তবেই কিন্তু মাতৃ করা যায়। পাণিনি এত কথা বলে গেছেন, সেগুলো বলবো না, সেগুলো না বললে কি করে হবে? তুমি যদি বলো এত এত এত, হ্যাঁ প্রত্যয় তদ্ধিত প্রত্যয় এত এতই, এই জন্য তদ্ধিত প্রত্যয় কেউ মনে রাখতে পারে না, তদ্ধিত প্রত্যয় অজস্র অসংখ্য, তাও মনে রাখা, তার ভিতর থেকে যাতে মনে রাখা যায় সেইভাবে সূত্রগুলো আমি নিজে সহজে সাজিয়ে দিচ্ছি। তারপরে যদি বলো যে এত এত, পড়বে না, এইভাবে কোথাও পাবে না, এটুকু আমি বলতে পারি, এটুকু কনফিডেন্স আমার আছে যে এইভাবে যদি আর কোথাও কোনো না কোনো বইতে পাবে, না কোনো ইউটিউব চ্যানেলে পাবে, না কোনো ক্লাস ম্যাটেরিয়ালসে পাবে, কারোর কোনো ক্লাস ম্যাটেরিয়ালসে পাবে। প্রচুর পরিশ্রম হয় এইটুকু নোট তৈরি করতে গেলে। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে 1 ঘন্টার ক্লাস, কিন্তু 1 ঘন্টার ক্লাস নিতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয় যে নেয় সে জানে। যাই হোক, আমি আমার পরিশ্রম গোনাচ্ছি না, তোমরা কয়েকজন বললে যে স্যার এত এত, ওই জন্য আমি উত্তরগুলি দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমি কি দেখলাম, দ্বিমাতৃ মূল শব্দ পেলাম, দ্বি শব্দ আর মাতৃ শব্দ, তাহলে দ্বি রস্যিকারটা কি হয়ে যাবে? দেখো এই 4টে নিয়ম, রস্যিকারের ওখানে 4টে শব্দ 5টা শব্দ দেখিয়েছি শুরুর দিকে, তাহলে এই 4টে 5টা শব্দ মনে রাখলে আমার কাজ হয়ে যাচ্ছে। পরীক্ষায় তো বেশি মনে রাখা সম্ভব হয় না, পরীক্ষায় অল্প অল্প জিনিসগুলোই বেশি মনে থাকে, ছোট জিনিসগুলো সহজ জিনিসগুলো মনে থাকে, বড় জিনিস মনে থাকে না। তাহলে রস্যিকার রয়েছে, জাস্ট রস্যিকারটা ঐকার করে দই, আর রিকার রয়েছে, রিকারের জায়গায় কি আসে বলেছিলাম উর আসে, রিকারটা তুলে দাও, উর বসিয়ে দাও, রয় রস্যু র, দই মাতু র, দেখো শব্দটা তৈরি হয়ে গেল। দুটো নিয়ম, জাস্ট শুরুতে একটা চেঞ্জ, শেষে একটা চেঞ্জ, ব্যাস শেষ। শুনতে হয়তো 1 ঘন্টা লাগলো, কিন্তু জিস্ট ফল ওই 2 লাইন বেরোলো। তাহলে ত্রিমাতৃ কি হয়ে যাবে? ত্রয়ী হয়ে যাবে রস্যিকারটা, আর এইটা উর হয়ে যাবে ত্রয়ী মাতুর। সন্মাতুর, সন্মাতৃ কি হয়ে যায়? শটা আকার হয়ে যায়, সা অকার ছিল আকার হলো, আর উর করে দাও সান মাতুর, এইভাবে হয়ে যাবে। সংমাতৃ রয়েছে সাং মাতুর, একদম নিয়মে ফেলে দাও হয়ে যাবে। ভদ্রমাতৃ রয়েছে ভাদ্র মাতুর, হয়ে গেল শব্দ। এইভাবে ফরমেশন করা অনেকটাই সহজ। আচ্ছা, আর কি রয়েছে? দেশবাচক শব্দ যদি থাকে আরো সহজ হয়ে গেল। দেশবাচক শুধু একবারে অঙ্গ বঙ্গ কলিঙ্গ বিভিন্ন শব্দ রয়েছে, সেই শব্দও কিন্তু অন হয়। পরীক্ষায় তোমায় বলে দিল অঙ্গস্য অপত্যং পুমান, এক কথায় প্রকাশ কি হবে? এইবার তুমি দ্বন্দ্বে পড়ে যাবে যে স্যার অন প্রত্যয়ান্ত হবে না অমুক প্রত্যয়ান্ত হবে তা তমুক প্রত্যয়ান্ত হবে। তখন গিয়ে এই পদ্ধতি তোমায় হেল্প করবে যে তাই তো দেশবাচক শব্দ রয়েছে, তাহলে অন প্রত্যয়ী হবে, অন্য কোনো প্রত্যয় এখানে করা যাবে না। তাহলে অঙ্গ শব্দের অপত্য করলে কি যাচ্ছে, মানে অঙ্গ শব্দে অন করলে কি হয়ে যাচ্ছে? অকারটা আকার হবে আঙ্গ, বকারটা হবে বাঙ্গ, হ্যাঁ কলিঙ্গ, এইভাবে সব দেখো সুর মস হয়ে যাবে, দীর্ঘকারটা কি হয়ে যায়? রস্যু দীর্ঘ ঔকার হয়ে যায়, সৌর মশা। ব্যাস এতটাই সহজ। ওই প্রথম যে 5টা নিয়ম আমরা শিখেছি, আর শেষের 3টে, মানে 5টা হচ্ছে আদি স্বরের পরিবর্তন আর 3টে হচ্ছে শেষ স্বরের পরিবর্তন, 8টা শব্দ দেখলে তোমার বাকি সব তৈরি হয়ে যাবে। জাস্ট 8টা শব্দ, 8টা শব্দ মানে এক লাইনে অনপ্রত্যয় শেষ। 8টা শব্দ যদি ভালো করে বোঝো, 8টা নিয়ম, যে এইটা এই হচ্ছে, এইটা এই হচ্ছে, অকার আকার, রস্যইকার ঐকার, রস্যকার ঔকার, এই যে এই কটা 8টা অক্ষর, 8টা 10টা অক্ষর যদি বোঝো তাহলে অনপ্রত্যয় শেষ।
আচ্ছা, আমার 1 ঘন্টা ক্লাস শেষ। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো। হ্যালো স্যার। বলো। হ্যাঁ, বলছি আপনি যেটা বললেন প্রত্যয়ের শেষে বিসর্গগুলো দিচ্ছেন প্রত্যয় নিষ্পন্ন পদে, তো যখন প্রত্যয় নির্ণয় করতে দেবে সেখানে কি বিসর্গ দিতে হবে, আচ্ছা, কেন না দিচ্ছি এক কথায় প্রকাশ যখন থাকবে তখন বিসর্গটা হবে? আচ্ছা, তোমার প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে। যখন এক কথায় প্রকাশ থাকবে তখনই বিসর্গটা দেবে, কারণ এক কথায় প্রকাশের পুমান কথাটা বলে দিয়েছে, তাই না? পুমান মানে পুংলিঙ্গ প্রথমার একবচন করতে বলে দিয়েছে, তখন তুমি বিসর্গটা অবশ্যই দেবে। আর যদি তোমায় শুধু বলে যে, দাঁড়াও, যদি শুধু বলে যে সে অঙ্গ প্লাস অন কি হবে, তাহলে তখন আঙ্গ হবে না। শুধু শব্দ তৈরি হবে, তাই না? তখন আর পদ তৈরি হবে না। এবং এই কথাটা প্রত্যেকটা প্রত্যয়ের ক্লাসে কিন্তু আমি বারবার বলেছি, যেইটুকু জিজ্ঞাসা করবে শুধু সেইটুকুর উত্তর দেবে, তার বেশি দেবে না। তোমাকে যদি জিজ্ঞাসা হয় ধন প্লাস মতুপ করলে কি হয়, তুমি ধনবান, ওই দেখেছো বলে দিলে ধনবান, ধনবান কিন্তু হবে না, ধন্যবাদ হবে। হ্যাঁ, ধনবত হবে। যেটুকু জিজ্ঞাসা করবে সেটুকু বলবে। ধন যুক্ত মতুপ করে ধনবত হলো, তোমাকে তো পংশু বলেনি, তাহলে তুমি ধনবান করলে কেন? উনি তো স্ত্রীও সো বলতে পারতেন, স্ত্রীলিঙ্গ বলতে পারতেন, তাহলে ধনবতী হয়ে যেত। তাহলে যেইটুকু চাইবে সেইটুকু আমরা বলবো, সব প্রত্যয়ের ক্ষেত্রেই তাই। স্যার যদি স্যার অঙ্গ অন পুংসু বলে তখন হচ্ছে আঙ্গ বিসর্গ হবে, তাই তো স্যার? ঠিক, এর বেশি এই প্রত্যয়ে যাবে না। একটু করে দেখুন স্যার, শেষে যে জফলা থাকে স্যার, শান্ডিল্য। জফলা থাকবে, এই জফলাটা থাকবে, শেষের শর্টটা নিয়ে ঝামেলা। শান্ডিল্যটা একটু করে দেখাবেন স্যার। এই ঋষিদের নামের মধ্যে আছে। হ্যাঁ, প্রথমে অভিমন্যু বানানো ছিল তো। ঋষিদের নাম কত নম্বরে ছিল যেন? ঋষিদের নাম এই যে 9 নম্বরে। আচ্ছা আচ্ছা, যদি শান্ডিলের সঙ্গে অন যুক্ত করো, হ্যাঁ, তাহলে যা আছে তাই থাকবে, যা আছে তাই। শেষে আকার রয়েছে মানে দীর্ঘস্বর রয়েছে, ঠিক আছে? তাহলে আকারটা আকারই থাকবে, শুধু পুংসুটা হবে। হ্যাঁ, পংশু করলে বিসর্গ দেবো, না হলে দেবো না। ঠিক আছে স্যার আপনি এই যে কটা শব্দ দিয়েছেন, মানে এর বাইরে আর করতে হবে না স্যার? তুমি এইগুলো আগে করো না, এটা শুধু স্যার অন এইটাই প্রত্যয় বলেছে। মানে এটা অনেকটাই কম আছে, মানে কারণ বইয়ে আরো অনেক অনেক বেশি, আর মুখস্থ করে ওই অসুবিধা, এইগুলো অনেকটা প্রসেসটা ভালো। তুমি এইগুলো আগে করো, করে দেখবে বইতে এইগুলোই আছে। এবং স্যার আমি 2 শুধু নম্বর। এক মিনিট, আমি শুধু অপত্য অর্থে অন বলেছি, আমি কিন্তু অনগুলি আরো অন্য অর্থে হয় সেটা আমি প্রথমে বলেছিলাম, যে বিকার অর্থে সমূহ অর্থে অন হয়, সেগুলো কিন্তু আজকের ক্লাসে বলিনি। আজকে শুধু অপত্য অর্থে অন বলেছি, তাই এইটুকু এতগুলো হয়েছে। এরপরে কিন্তু অন্য অর্থে অন প্রত্যয় হয়, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। নেক্সট। ও আচ্ছা আচ্ছা। স্যার অভিমন্যুটাতে আচ্ছা, অভিমন্যু একজন জিজ্ঞাসা করেছে, ওটা বলে দিই। হ্যাঁ, অভিমন্যু তুমি নিজে থেকেই বলতে পারবে। প্রথমে অ রয়েছে, অকারটা কি কার হবে? আকার আভিমনব। আভিমন্যু হলো, প্রথমে আভিমন্যু করো, এইবার শেষের রস্যুকারটা কি হয়ে যাবে? অব হবে। তাহলে একটা ব জুড়ে দাও, আভিমন্য ব। আর ওই জফলাটা স্যার, কোথায়? অভিমন্যু বানানে একটা জফলা ছিল যে অভয়সী ম। নয় জফলা রস্যু। হ্যাঁ, অভিম অভি, দাঁড়া 1 মিনিট, কোথায় গেল শব্দটা? জফলাটা থেকে যাবে স্যার। দাঁড়াও আমি দেখে নি। জফলাটা ভেতরে আছে। যেমন যাজ্ঞ বল্ক, এটা না। অভিমন্যু কোথায় আছে বলতো? কোন এটা বোধহয় বৃষ্ণি বংশে, না কোন বংশে? যদু বংশে আছে না? বৃষ্ণি বংশ পুরু বংশ। কোন বংশ? হ্যাঁ হ্যাঁ 16 নম্বর। হ্যাঁ, এই তো দেখো, অটা আ করলাম, ঠিক আছে? প্রথম নিয়ম যেটা বলেছি, যে প্রথমের দিকে একটা চেঞ্জ হবে, এটা গেল 1 নম্বর চেঞ্জ, অটা আকার হলো।
2 নম্বর চেঞ্জ কি বলেছি, শুধু রস্যুকারটা অব হবে, রস্যুকারটা অব হবে, আর কিছু চেঞ্জ হচ্ছে না কিন্তু, কারণ শেষ স্বর তো রস্যু, জফলাটা কোনো ম্যাটার নয়। তাহলে আ ভয়রস্যি ম নয় জফলা বয় বিসর্গ আভিমন্যব এরকম হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর চেঞ্জ। এইটুকু চেঞ্জ হয়েছে, লাস্টে অব হয়েছে। ঠিক আছে স্যার, স্যার আমি ধন্যবাদ। স্যার হ্যালো বলো। স্যার, হুম স্যার বলছিলাম কি, আপনি যেমন বললেন পুংসু না থাকলে বিসর্গ দেওয়ার কোনো প্রত্যয়ের দরকার নেই, কিন্তু হুম। যখন ওই জন বা সন করব, হ্যাঁ, এবার আজকে একটা গ্রুপে প্রশ্ন করেছিল একজন যে কুপ প্লাস জংটা, তাহলে কি ওই চোখ উপ্প হয়ে থেকে যাবে, মানে ওই লটটা এটা করা যাবে না? না, করা যাবে না। যেমন ধরো পিপাসা শব্দ, তখন একটা ধাতু হলো অ্যাকচুয়ালি পিপাস, পাতুম ইচ্ছতি। হ্যাঁ, যদি পাতুম ইচ্ছতি তোমায় বলে দেয় তখন তোমায় পিপাসতি করতেই হবে, কারণ ইচ্ছতি তো বলে দিয়েছে, তাই না? এক কথায় প্রকাশ করতে বলে, একটা শব্দে প্রকাশ করতে বলে না, একটা পদে প্রকাশ করতেই হবে। কিন্তু তোমায় যদি বলে পা প্লাস শন, আর কিছু বললো না, তাহলে কি করতে, পিপাস এই ধাতুটুকুই বলতে হবে। চোখ উপ্য এইটুকুই বলতে হবে, তুমি লট তে আর বলতে পারবে না। সব ক্ষেত্রে এটা দেবে সেইটুকুই। আচ্ছা, আচ্ছা, একটা কিন্তু অনুরোধ আছে, প্রত্যেকটা বইয়ে স্যার প্রথম এক বছর করেই করে দেওয়া আছে স্যার। হ্যাঁ, প্রথমে এক বচন করেই করে দেওয়া রয়েছে, ঠিক কথা। স্যার বলছিলাম কি, এটা আমার পানি একটা নিয়মেও অনুরোধ তো তাই আছে স্যার। হ্যাঁ আছে, এই যে দেখো প্রথমের এক বচন কেন করা রয়েছে বলতো, এই যে পুমান কথাটা কি, প্রথমের এক বচন ধরা হয়েছে, একজন পুত্র। এবার যদি বলে পুমান না থেকে ক্ষেত্রপতির 2 জন পুত্র আছে, যদি বলে ক্ষেত্রপতির 2 জন পুত্র আছে, তাহলে কি করবে, একটু চালাকি করলো, পুমান পুমাংসৌ পুমাংসাহ, পুমান এক বচন, পুমাংসৌ 2 বচন, পুমাংসম বহু বচন, এই পুমান পুমাংসৌ পুমাংসাহ, পুমাংস দিয়ে দিল। হ্যাঁ, অপত্যং পুমাংসা। এইবার মাথা খাটিয়ে মরো যে বহু বচন দিয়েছে, তার মানে কি করতে হবে, তোমার পুংসু করা যাবে না, এইখানে বহু বচন নরাহা ক্ষেত্রপতাহা। স্যার বলছি কি, স্যার আর একটা কথা স্যার একটু বলে নি, স্যার সন্ধিটা আপনি একবার নেবেন, সন্ধিটা খুব অসুবিধা হচ্ছে। এইটা আমি বলতে পারবো না, এইগুলো এই সব ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই, আমার মানে দায়িত্ব না, আমার কোনো ভূমিকা নেই, আমি কিছু করতে পারি না, এগুলো তোমাদের স্যার করেন, ঠিক আছে? মানে আমি টেকনিক্যাল পার্সন নই। ভালো হতো স্যার। হ্যাঁ, আমি টেকনিক্যাল পার্সন, আমাকে যে ক্লাসগুলো নিতে বলা হয় আমি শুধু সেই ক্লাসগুলো নিতে পারি, এর বেশি আমি কিচ্ছু করতে পারি না, কারণ ওই ইনস্টিটিউশন তো আমার নয়, তাই না? ইনস্টিটিউশনের যারা কর্ণধার রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করো, তারা যদি আমাকে বলে তখন আমি রাজি হই। সবাই মিলে তাহলে মেসেজ করতে হবে ওনাকে। স্যার আর এইগুলো যদি একটু পিডিএফ সত্যি কথা স্যার, অসাধারণ স্যার, আমাদের এইভাবে কেউ আগে কখনো পড়ায়নি। পিডিএফ এ সব দিয়ে দেয়, পিডিএফ সব দিয়ে দেওয়া হয়। শেষের দিকে যেমন এই সন্ধি গুলো, এবার কি বলতো সব সময় তো ভিডিওটা দেখা যায় না, তাহলে এইগুলো জাস্ট পিডিএফ দেখে আমরা একটু পড়তে পারলাম। শোনো, আমার যত ক্লাস হয়েছে সব কটাতে আমি পিডিএফ দিয়েছি, সব কটাতে 100%। সবগুলোই পাওয়া গেছে। ওই তো বলছে তো সবগুলোই পাওয়া গেছে। সবগুলোই পাওয়া গেছে, সবগুলোই দিন। হ্যাঁ, সবই পাওয়া যায়। হ্যাঁ সব তুমি দিয়েছে, না পেলে পিডিএফ সব দিয়েছে। শোনো, তুমি যে পাওনি তার জন্য বলে দিই, তুমি অবশ্যই পাবে, তুমি একটু নিমাই রক্ষী স্যারের সঙ্গে যোগাযোগ করো, নিশ্চয়ই পাবে, একদম গ্যারান্টি তুমি পেয়ে যাবে। হয়তো কোনো কারণে পরে জয়েন করেছে সেই জন্য পাইনি, হতেই পারে, তাই না? স্যার পরে জয়েন করেছি কিন্তু মেসেজ দিয়েছি, কিন্তু তাও স্যার দেননি ভিডিওটা। হ্যালো স্যার, তুমি স্যার ব্যস্ত থাকেন তো, তুমি দরকার আরেকবার রিমাইন্ডার দাও, হতেই পারে ব্যস্ত থাকতেই পারে, এত কাজের মধ্যে থাকেন, ব্যস্ত থাকতে পারে, আরেকবার রিমাইন্ডার দাও, স্যার এই পিডিএফটা আমার লাগবে, হ্যাঁ অবশ্যই পেয়ে যাবে। হ্যালো স্যার, ঠিক আছে হ্যাঁ বলো। বলছিলাম স্যার, এই অনপত্রটা আপনি বললেন অপত্য অর্থে আজকে শেষ হলো, আবার কি অন্য অর্থও কি আবার এটা অনপত্তে আছে নাকি? আছে তো। ওটা কি এই মূর্ধন্য অসন্ত ওটাই হয় নাকি অন্য বানানো হয়? না না, প্রত্যয়টা একই, প্রত্যয় আলাদা কেন হবে, অর্থ অন্য অর্থে নাকি? হ্যাঁ, নিয়ম একই, অন্য অর্থে মানে দেখো এই যে ভাব, এই দেখো লেখা রয়েছে 3 নম্বরটা দেখো, ভাব অর্থে, সমূহ অর্থে, বিকার অর্থে। স্যার এগুলো তো করতে হবে না মনে হয়। না, যেটা সিলেবাসে কি দিয়েছে, স্পেশাল ট্রেস অন অপত্য, তার মানে কি দাঁড়ায় বলো, তার মানে এটা বেশি করে পড়তে হবে, আর বাকিগুলোকেও
দেখতে হবে। স্যার মানে ওটার জন্য আলাদা আলাদা করে অপত্যতে কি অন করতে হবে? আলাদা আলাদা কিছুই হ্যাঁ, নাই, অপত্যতে এতক্ষণ যে কি নিয়মটা অন শিখলে ছাড়াও আজকে অন্য সেই হয়? নিয়মটাই, সেই নিয়মই কন্টিনিউ হবে, জাস্ট ভাব অর্থে বাক্যটা একটু আলাদা হয়ে যাবে, আর কিচ্ছু না। আর সব সিস্টেম একই, ডাইস একই, আচ্ছা একই মানে ডাইসে চলবে। 3টা অন পাওয়া যাচ্ছে। আচ্ছা স্যার 3টা অন, স্যার বলছি বইতে 3টা অন অপত্য পাওয়া বললে যাচ্ছে, কি বুঝলেন? আমি যেটুকু দেখিয়েছি আজকে সেটুকু পড়ো, আবার আরেকদিন অনের বাকিটুকু পড়লে অনটা ক্লিয়ার হয়ে যাবে, ওর বাইরে আর অন কিছু পাবে না। স্যার এগুলো কি স্যার স্ত্রী প্রত্যয়? বলছি একজন একজন করে। স্যার বলছিলাম কি যে এই এক কথায় প্রকাশ যেমনি আমরা আগে মুখস্থ করতাম লিস্ট বাই লিস্ট, আবার হচ্ছে শব্দ যুগলের পার্থক্য, তাহলে এখন আপনি যেরকম ভাবে পড়াচ্ছেন এর মধ্যে থেকেই ওইভাবে পড়লে হবে, না তার জন্য স্পেশালি আবার ওই লিস্ট ধরেও পড়ার পরবর্তী ক্ষেত্রে প্রয়োজন আছে স্যার? হ্যাঁ, তুমি এইটা আগে করো, ঠিক আছে, করে আগে প্র্যাকটিস করো যে আমি পারছি কিনা একা একা করতে। প্রথম কাজ হচ্ছে এটা, এবং সেটা করতে তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো সময় লাগবে, মানে তুমি 10-15টা শব্দ করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, তার বেশি লাগবে না। এইবার তুমি বাকিটা চোখ বুলিয়ে নাও, বইতে কি এর বেশি আছে, যে কটা আছে সে কটা একটু দেখে নাও যে তোমার নিয়মে পড়ছে কিনা, তাহলেই হয়ে গেল। ঠিক আছে স্যার। হ্যালো স্যার, হ্যালো স্যার, বলো বলছি স্যার বলো। যেমনটা করলাম রবণস্য অপত্যং পুমানো, এখানে যে প্রথম শব্দটা রয়েছে রবণ, তার ষষ্ঠী করা হচ্ছে, তো এখানে কি সর্বদাই মানে ষষ্ঠী করতে হবে যখন ব্যাস বাক্যটা আমরা একদম করবো, তাই, মানে ষষ্ঠী? হ্যাঁ হ্যাঁ, ষষ্ঠীর এক আচ্ছা বচন অথবা বহু বচন। মানে ষষ্ঠীর মধ্যেই হবে স্যার, কিন্তু 1 বছর 2 বছর বহু বছরের ফরম্যাট হবে আর কি, জিজ্ঞেস হ্যাঁ, করার যেমন জন্য। ধরো দুজন মায়ের পুত্র, তখন দুজন মা বলতে কি দ্বিবচন করতে হবে। আর যদি হ্যাঁ স্যার, 6 জন মায়ের পুত্র বোঝায় তাহলে মাতৃ শব্দ তখন কি বহু করবে, বচন এক করতে বচন হবে, করলে হবে না বহু বচন করতে হবে স্যার। তখন এইটুকু অন্তত কনসেপ্ট থাকতে হবে। ঠিক আছে, না না আমার স্যার ষষ্ঠীটা একটু বুঝতে পারছিলাম না যে সবসময় কি ষষ্ঠীটাই হবে যখন ব্যাস বাক্যটা লিখবো, এইটাই প্রশ্ন চলছে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। অনের ক্ষেত্রে আমি বলতে পারি ষষ্ঠীটাই করো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার এই স্যার যে এগুলো কি স্ত্রী প্রত্যয়? হ্যাঁ বলো। স্যার বলছি এগুলো তো স্ত্রী প্রত্যয়। এইগুলো স্ত্রী প্রত্যয় কখন বললাম? ও না, আজকে ক্লাসে স্ত্রী প্রত্যয় লেখা ছিল তো তাই ভাবলাম, সেটাই জিজ্ঞেস করলাম। আমি এতক্ষণ ধরে ঢোল পিটিয়ে পিটিয়ে বললাম যে আজকে তদ্ধিত প্রত্যয় পড়ছি, অপত্য তদ্ধিত প্রত্যয় পড়ছি, তো এই যে 10 বার 15 বার একই কথা বললাম সেইগুলো মাথায় ঢোকেনি তোমার, ওই রুটিনের স্ত্রী কথাটা মাথায় রয়ে গেছে। সেই ওইটা জন্য স্যার হবে। জিজ্ঞেস করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, তদ্ধিত গুলো আগে শেষ হোক, তদ্ধিত তো শেষ করতে পারলাম না। এবার দেখো, আমি তদ্ধিত না একটা ক্লাসও শেষ করে দিতে পারতাম। কি বলতাম না, অনের শুধু এই থাকে ব্যাস অন হয়ে যায়, হ্যাঁ, ঢকের এই থাকে হয়ে যায়, ঠকের এই থাকে, ঠঙের এই থাকে হয়ে যায়, একটা ক্লাসে শুধু এইটুকু বলতাম শেষ। এবার তুমি বুঝে মারো কি করে হয় কি করে হয় না, এটাও করতে পারতাম, স্যার তাই না? আপনি এত সুন্দর বুঝিয়ে দিয়েছেন না, এতদিন মনে হয় এগুলো এত ভালো করে কোনোদিন বোঝা হয়। একদমই তাই, তদ্ধিতটা সত্যিই তাই, তদ্ধিতের এত সমস্যা হয় ছেলে মেয়ের, জাস্ট ফরমেশনটা একটু বুঝে নাও, তারপর পড়ো, দেখবে আরো সহজ হয়ে যাবে, তখন আর এই হাজার হাজার তদ্ধিত বলে তদ্ধিত মনে হবে না। স্যার বলো। সবথেকে বড় কথা স্যার, আপনি যে নাম্বার অনুযায়ী করে দিয়েছেন যে এই শব্দগুলোই হয় এই শব্দগুলোই হয়, মানে এটা অনেক উপকার হয়। যাই হোক, ঠিক আছে, আর কোনো প্রশ্ন না থাকলে আমি শেষ করবো, স্যার অনেকটা রাত হয়ে স্যার গেছে। একটা প্রশ্ন ছিল স্যার। বলো। হ্যালো, হ্যাঁ স্যার বলছি তৃণকর্ণ যে শব্দটি, ওটার কি হবে তার্ণকর্ণ? হ্যাঁ, ভেরি গুড, এই তো পেরে গেছো। আচ্ছা, স্যার আর স্যার এখানে যে কুমার আসছে +1 টানিনো কি করে হলো? হ্যাঁ, ওইটা আলাদা কালকের ক্লাসে হবে, পরের ক্লাসে ওটা। স্যার ওইটা কন্যায়া কানিন, কন্যা শব্দ থেকে কানিন আদেশ হয়, তারপর অকার আকার যুক্ত হয়ে যায়। স্যার একটা কথা বলবো স্যার। স্যার বলো বলো। স্যার বলছি, যদি আমরা নিমাই স্যারকে বলি যে কারক আর সন্ধির বিষয়ে আপনাকে নেওয়ার জন্য, আপনি নেবেন তো স্যার? স্যার যদি এটা পারমিশন তো দেন। স্যার জানেন, স্যারের ডিসিশন আমি কি করে বলবো? না না স্যার, স্যার যদি বলেন আপনি নেবেন তো, তাহলে আমরা রিকোয়েস্ট করবো স্যার।
না আমি কেন নেব না, আমি অবশ্যই নিতে পারি, আমার ঠিক কোনো আছে। সমস্যা নেই, আমার দিক থেকে কোনো স্যার সমস্যা নেই। আমি স্যারকে বলেছিলাম ওই সমাসের মতো করে মানে সংক্ষেপে কারকটা যদি করিয়ে দিতেন ওটা মানে খুব ভালো হয় আর কি, কারক থেকেও তো অনেকগুলো প্রশ্ন আসছে। হ্যাঁ, কারকের একটা ক্লাস আমি শেষের দিকে নেব, এই মাসের শেষে কারকের একটা ক্লাস নেব, স্যারের সঙ্গে কথা হয়েছে। ওই সংক্ষেপে সমাসের মতো ওই রকম করে ওটা খুব সুন্দর লেগেছে, মানে হ্যাঁ এত সহজে সমাজটা মানে হয়ে গেছে বুঝতে পারিনি, খুব ভালো লেগেছে ওটা। যাক খুব ভালো। স্যার স্যার হ্যাঁ। সমাস ওই যে আপনি ওই যে শর্টে যেটা করিয়েছেন ওর বাইরে আর করতে হবে না স্যার? এই মেরেছে রে। সমাসের উদাহরণ তো পড়তে হবে ওর বাইরে, উদাহরণ কি ওই কটা পড়লে হয়ে যায়? স্যার উদাহরণ তো ওই নিয়মের মধ্যেই থাকবে, যেমন এই হ্যাঁ, ওয়ান প্রত্যয়ের যেমন থাকলো। হ্যাঁ হ্যাঁ নিয়মগুলো তো আর নিয়ম দুটো কটা ওই একটা- কটাই পড়লে হয়ে যাবে স্যার? হ্যাঁ নিয়ম ও কটা পড়লেই হবে, দুটো একটা হয়তো বাইরে পাবে, কারণ দেখো সমাজ তো জানোই কতটা বড়, সেটা আমরা 4টে ক্লাসে শেষ করেছি, তো ভালোই বুঝতে পারছো যে কতটা আমাকে প্রেশার নিয়ে ওই 4টের মধ্যে রাখতে হয়েছে। এবার একটা দুটো নিয়ম তো তার বাইরে বেরোবেই, তাই না? কিন্তু ম্যাক্সিমাম নিয়মটা কমপ্লিট হবে, ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে যাবে, যেটা এসএসসির জন্য দরকার। 95% কমপ্লিট হয়ে গেছে, 5% একটু আছে। ঠিক, ভেরি গুড, একদম ও যেটা বলেছে একদম সঠিক বলেছে। এবং দেখো এটা কিন্তু আমার মতামতটা ও নিজে বলে দিল, কারণ ও বুঝতে পেরেছে যে এবার 5% তো বাকি থাকবেই, তাই না? ওইটার জন্য তোমার কিন্তু বই থেকে উদাহরণ পড়তেই হবে, এইটা তোমাকে করতেই হবে। শেষ করা সম্ভব ছিল না, 4টা হ্যাঁ, ক্লাস কিছু নিত না। হ্যাঁ সমাজ শেষ করা কি সম্ভব? তুমি বলো 4-5টা ক্লাসে, যারা জানে তারা বলে সমাজ শেষ করতে সত্যিই সময় লাগে, অনেক সময় লাগে। হ্যাঁ স্যার সে জানি তো, সেই জন্যই বলছিলাম মানে যে তুমি ওইগুলোই আরেকটু পড়ো। আমি একটা দুটো ক্লাস করতে পারিনি, ওই জন্য বলছিলাম যে ওই দুটো। হ্যাঁ ওই 4টে ক্লাস ভালো করে করো, দেখে নাও নিয়মগুলো কি কি রয়েছে, ওইতে ওই যেমন বলো 95% হয়ে যাবে, এবং 5% তুমি একটু বাকি যে উদাহরণগুলি রয়েছে সেইগুলো একটু পড়ো, উদাহরণ একটু সত্যি তোমার করে রিডিং স্যার করতেই আমাদের হবে। কেউ কখনো আগে গ্রামারটা এত সুন্দরভাবে এত সহজ করে কেউ পড়ায়নি, আর গ্রামারের প্রতি ওই জন্য আমাদের একটা ভীতি ছিল ভীতি রয়েছে, স্বাভাবিক। সবসময়। আমিও চেষ্টা করছি যে যত প্রত্যয়টা এতদিন শুধু মুখস্থই করতাম, আর কিছু মানে প্রত্যয় কোনোদিনও যে এভাবে পড়িয়েছি কোনোদিনও পড়িনি, শুধু মুখস্থ, ভয় লাগে আমার প্রত্যয়। হ্যাঁ শুধু মুখস্থই নয়, মানে এখন প্রয়োগও গ্রামারে কেউ তো করতে শুধু পারে না। প্রত্যয়টাই বেশি কঠিন, মানে কঠিন জিনিসটাও যে আপনি এত সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। আমি আপনার মানে প্রতিটা প্রত্যয়ের ক্লাসই করেছি, শুধু ওই সনেটটা আমার একটু করতে বাকি আছে। তো প্রতিটা প্রত্যয় মানে বিশেষ করে এই বাংলায় প্রতিটা শব্দ ব্যাখ্যা করে করে খুব সুন্দরভাবে খুঁটিয়ে বলেছে, মানে খুবই ভালো হয়েছে ক্লাসগুলো। আর মানে এত কঠিন জিনিসটা যে এত সহজভাবে এগুলো হয়, এগুলো তো আগে তো মুখস্থ করে করে গেছি, খুব সুন্দর লাগছে। হ্যাঁ যাক, এই ফিডব্যাক গুলো নিমাই রক্ষী স্যারকে দেবে, স্যার তো এখন নেই, স্যার শুনলে হয়তো স্যারেরও ভালো লাগবে যে স্যারের চয়েস ঠিকঠাক আছে, টিচার চয়েস ঠিকঠাক আছে। হ্যাঁ আমি শুনলে তো আনন্দ পেলামই। স্যার আপনি একটু সন্ধি চেষ্টা করবেন। স্যার সন্ধিয়ার কারকটা স্যার কারকটা কারক তো তোমাদের করিয়েছে শুনলাম, পুরোটাই করিয়েছে। সংক্ষেপে কারকের মতো করাবেন না স্যার, কারক সবে শুরু হয়েছে। আচ্ছা না কারকটা কমপ্লিট হয়ে গেছে, না স্যার কারক শেষ হয়ে গিয়েছে। বাট আপনি নিলে আরো ভালো করে আমরা বুঝতে পারবো। কালকে আমরা সবাই মিলে সবাই একবার করে স্যারকে ফোন করে বলবো স্যারের নেওয়ার জন্য। স্যারকে রিকোয়েস্ট করে নেব, নিলে হয়ে যাবে। একটা প্রশ্ন আছে, করব? মানে এসএমএস করলে হবে না, সবাই একটা করে ফোন করতে হবে স্যারকে, যে স্যারকে দেওয়ার জন্য কারকটা। স্যার পাগলা হয়ে যাবে এত সবাই ফোন করলে, স্যারের কি কাজ নেই আমি এখনো? আজকে স্যারকে ফোন করছিলাম, স্যার রিসিভ করেনি, কালকেও একবার করেছিলাম এই কারকের কথাটা বলার জন্য, যে কারকটা যে আপনি যদি নিতেন। স্যার আগে এগুলো শেষ করে কারকটা নেবেন, কারণ না এগুলো তো অনেক বাকি আছে না। সেই আগে প্রত্যেকটা হোক আগে, প্রত্যয়টা এই আত্মনিপতি সে ঠিক আছে, তাও আপনার মোটামুটি এই মাসের লাস্টের দিকে একটা যদি নেন খুব ভালো হয়। হ্যাঁ দেখো কারকটা স্যার অনেক ঝামেলা ছিল স্যার। হ্যাঁ ঠিক, এই প্রত্যয় নেব, কারকের একটা ক্লাস এই মাসে হবেই শিওর, ঠিক আছে? একটা বা দুটো আমার কথা হয়েছে স্যারের সঙ্গে। আর হচ্ছে প্রত্যয়ের পর রয়েছে ওই আরো ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে, যেটা সব থেকে কঠিন, আত্মনেপদ পরস্মৈ পদ, তাই তো নাকি? কঠিন তো? এবং ওখান থেকে একটা আসবেই পরীক্ষাতে, একটা আসবেই, গ্যারান্টি আসবেই। স্যার ওখান থেকে 2-3টে কোশ্চেন আসবে স্যার, আত্মনিপদ থেকে মিনিমাম 2টো আসবে। একটা হচ্ছে ডাইরেক্ট আসবে, আর একটা হচ্ছে শব্দ যুগলের পার্থক্য, সূত্র থেকে হ্যাঁ সূত্র দিয়েও আসবে।
ডাইরেক্টটা কিরকম হয় স্যার স্যার? ওখানে মাদ্রাসা থেকে ডাইরেক্ট তো মানে 4-5টা কোশ্চেন এসেছিল ওখান থেকে স্যার, মাদ্রাসা থেকে। ডাইরেক্ট বলতে বোঝালাম যে যে সরাসরি সূত্রটা উল্লেখ করে দেবে, দিয়ে বলবে যে এটা কেন হয়েছে বা এই সূত্রে কি হয়, বা শব্দটা দিয়ে বলবে কোন সূত্রে হয়েছে, এটা হচ্ছে ডাইরেক্ট বললাম। আর হচ্ছে শব্দযুগলের পার্থক্যতে অনেক সময় সঞ্চরতে সঞ্চরতি থাকে, উত্তিষ্ঠতি উত্তিষ্ঠতে থাকে, দিয়ে বলে মানে বলো, এইভাবে ইনডাইরেক্ট হলো ওটা, এইভাবে বলতে চাইলাম। হ্যালো স্যার, বলছি যে ওখানে যে পুমান অর্থে পুংলিঙ্গ করলাম, ওখানে কি স্ত্রীলিঙ্গ করতে পারবো? তখন পুমানের পরিবর্তে কি থাকবে? প্রমাণের পরিবর্তে স্ত্রী থাকবে, স্ত্রী শব্দের প্রথম আর একবচন। আচ্ছা আচ্ছা, কে যেন আচ্ছা স্যার, প্রথম পেজটা দেখতে চাইলে, পুমান প্রথম পেজ শব্দটা, হ্যাঁ স্যার আমি পুমান স্যার একটু শব্দটা দেখান। ধরেই তো মানে পদটা তৈরি হবে, আগে হ্যাঁ, দ্বিবচন থাকুক বা বহুবচন থাকুক সেটা ধরে তো নয়। না না না, ব্যাস হয়ে গেছে। আচ্ছা এইটাই দেখতে চেয়েছিল তাই তো, অনপ্রত্যয়। হ্যাঁ 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 স্যার। ওকে, আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, তাহলে আজকে থ্যাংক ইউ। শেষ করি আমরা নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, সকলকে অনেক অনেক শুভেচ্ছা গুরু পূর্ণিমার প্রণাম জানানোর জন্য, সকলের ভালো হোক। ঠিক আছে, আমি বন্ধ করছি, হয়ে গেল। হ্যাঁ থ্যাংক ইউ। সবাই একটু নিমাই স্যারকে ধন্যবাদ SMS স্যার। বা কল করবেন কারো এবং সঙ্গীর ব্যাপারে, যাতে পারমিশন নেন। সবাই কল করলে স্যার সন্ধে বিজি হয়ে যাবে, একটা মেসেজ করলে বেটার হবে আমি বলবো। হ্যাঁ সবাই মিলে মেসেজ করতে হবে যে কারোকে একটা আগে সবাই করাতে। সবাই স্যারকে পার্সোনাল নাম্বারে মেসেজ করে দিলে স্যার নিশ্চয়ই দেখবে। না না, মেন হচ্ছে কারক, সমাজ তো হয়ে গেছে, কারক আমাদের করতেই হবে, এই মানে আমাদের চ্যানেলে ভালো হবে কারকটা, ঠিক আছে। হ্যাঁ যেহেতু হয়ে গেছে, ওই স্যারের কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি পড়া আছে আমাদের, তো এই স্যার যদি সংক্ষেপে ভাবে যদি করিয়ে দেন তো মোটামুটি কারকের থেকে কোনো প্রশ্ন বাদ যাবে না। কারকটা খুব ইম্পর্টেন্ট, তো কারক তো কারকটা আগে স্যারকে বাকিগুলো শেষ করতে দিয়ে কারকটা করলে ভালো হয়, কেন অনেক কিছু কিন্তু বাকি আছে না, তদ্ধিত প্রত্যয়, স্ত্রী প্রত্যয়, আত্মনেপদী, পরস্মৈপদী। না না, তদ্ধিত করতে শেষ হয়ে যাক, হ্যাঁ। তদ্ধিত করতে আগে তো শেষ করতে হবে, এ তো এখন অনেক হ্যাঁ আছে। প্রত্যয়গুলো শেষ হলে তারপরে এগুলো কারক শেষ হয়ে তারপর কারকে হাত হ্যাঁ হ্যাঁ, আত্মনেপদী, না না, পরস্মৈপদী। স্যারকে একটু স্যারকে একটু দিতে হবে ওই সন্ধিটা আর কারকটা। আমি স্যারকে আগেই ফোন করে বলেছিলাম, স্যার তখনই বললো যে দেখছি। সবাই বললে স্যার অবশ্যই রাখবে রিকোয়েস্ট। সবাইকে বলতে হবে, সবাইকে রিকোয়েস্ট করলে অবশ্যই রাখবে। সবাই অবশ্যই হবে, সন্ধিটাও করাতে হবে, কারণ সন্ধিটাও অসুবিধা হচ্ছে আমার। হ্যাঁ সন্ধিটা আমাদের প্রোগ্রাম সন্ধিও করাতে হবে, সন্ধি তো দরকার। সন্ধি তো মাথার উপর কারকের দিয়ে পর যাচ্ছে। সন্ধি। তোমরা কি সন্ধির পিডিএফটা পেয়েছো? করাচ্ছে না এই জন্য মনে না হচ্ছে না, কিছু পাওয়া যায়নি। আচ্ছা এখানে সবাই কি ওই পিডিএফ গুলো পেয়ে গেছো, ওই স্টাডি ম্যাটেরিয়ালস গুলো? সন্ধিটা নেই তো স্টাডি মেটেরিয়ালতে। না, আর সন্ধিটা যেটা স্যার করালেন ওইটা তো পিডিএফটা মানে স্যার তো দেননি আমাদের গ্রুপটাতে, মনে হচ্ছে না। না না সন্ধির পিডিএফ নেই, মনে হচ্ছে যে দেননি, লৌকিক আমি তো সাহিত্য, পাইনি। বৈদিক সাহিত্য যিনি সেই দিন পড়ালেন মহাকাব্য অশ্বঘোষ, সেই স্যারও কিন্তু কিছু দেননি, ওইগুলো তো ওইভাবে আমাদের স্টাডি মেটেরিয়ালেও পিডিএফ তো দেয়নি তো, না। কারকেরও তো পিডিএফ দেয়নি। না, ওই 2-3 দিনের পিডিএফ আসছে না, একটু মেসেজ করলে, না হলে তো সবাই পেতাম। আর এত তো লেখা সম্ভব নয় এখন, জাস্ট তো পড়ার টাইম। এবার ভিডিও তো কতক্ষণ ধরে দেখবো, বারবার দেখবো। সাহিত্যের ইতিহাস আজকে করতে বলেছে। আজকে ক্লাসের পিডিএফটা কি গ্রুপে দেবে? হ্যালো, না না, আজকের পিডিএফ দিয়ে দেবে আর কালকে দিয়ে দেবে, আজকের পিডিএফটা কালকে দিয়ে দেবে। সাহিত্যের ইতিহাসে কোন বইটা ফলো করতে বলেছেন স্যার? ওটা যে দেবকুমার দাসের একটা আছে না, দেবকুমার দাস, ওখানে সব থাকবে না? ধীরেন্দ্রনাথ আছে। হ্যাঁ সেখানে আছে, বইটা ভালো আছে সাহিত্যের ইতিহাস ওটা। আর কিছু ওই প্র্যাকটিস স্যার কিছু স্যার কিনতে বলেছেন? সেরকম তো কিছু বলেনি, আমিও নতুন জয়েন করেছি তো কদিন ক্লাস করলাম, তো আগের না ক্লাসে যারা পুরনো আছে তারা হয়তো কিছু বলতে পারবে। হ্যাঁ যারা পুরনো আছে তারা হয়তো কিছু বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা আগে জয়েন করেছে। স্টুডেন্টদের আলাদা কোনো গ্রুপ আছে? স্যারকে
না সেরকম, হ্যাঁ মানে কেউ কি বলতে পারবে, মানে স্টুডেন্টদের আলাদা গ্রুপ কি করেছো তোমরা কেউ? না 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 আলাদা আমি গ্রুপ ছিল কিন্তু করিনি। বন্ধ হয়ে গেছে এখন। এখন ও সবাই আচ্ছা। ওই স্টাডি মেটেরিয়াল নিয়ে মেসেজ করছিল না, দিয়ে বন্ধ করে দিয়েছেন মনে হচ্ছে স্যার। স্টাডি মেটেরিয়াল সবাইকে পেয়ে গেছো এখানে? না না আমি এখনো পাইনি, আমি নতুন করেছি, এখন আসেনি আমার। কবে কবে জয়েন করেছো? আমি জয়েন করেছি শুক্রবার, মানে গত শুক্রবার। ও আমি তো 3 তারিখ জয়েন করলাম। আচ্ছা। দিয়ে দেবে আমারও হয়তো। আসেনি, এই জন্য বলছি। বলেছে time লাগবে। গ্রুপ বানাবো, এই নাম্বার না থাকলে গ্রুপ বানাবে কি করে? তাহলে কেউ কাউকে একটা বানানোর দায়িত্ব দিয়ে দাও, বানাই যদি তাহলে ভালো হয়। আমি আগে শুনেছিলাম একজন একটা গ্রুপ বানাবে, কিন্তু ওনার কাছে আমার নাম্বারটা সেভ করা হয়নি, উনি বানিয়েছেন কিনা আমি জানিও না।